সবাইকে স্বাগতম জানাচ্ছি। সবাইকে সালাম, শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আপনারা ইতিমধ্যে জেনেছেন বাংলাদেশের সংবিধানের 50 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড এডুকেশনের পক্ষ থেকে একটা আলোচনা সিরিজ শুরু হয়েছে। আজকে তার 7ম পর্ব। তো আজকের বিষয় সংবিধানের অভিভাবক কে, হান্স কেলসেন এবং কার্ল স্মিটের বাহাস। ইতিপূর্বে আমাদের আরো 6টা পর্ব অনুষ্ঠিত হয়েছিল। সংক্ষেপে সেই পর্বগুলোর নাম এবং বক্তার নাম বলছি। প্রথম পর্ব ছিল বাংলাদেশের সংবিধানের সমাজতন্ত্র, বক্তা ছিলেন এম আকাশ স্যার। দ্বিতীয় পর্বে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র এবং সংবিধান, বক্তা ছিলেন অধ্যাপক এস.এম. মাসুম বিল্লাহ। তৃতীয় পর্বের শিরোনাম ছিল গণতান্ত্রিক সাংবিধানিক ভিত্তি থেকে অস্থিতিশীল সাংবিধানিকতাবাদ, বক্তা ছিলেন অধ্যাপক রিদওয়ানুল হক। চতুর্থ পর্বের বিষয় ছিল আন্তর্জাতিক মানবাধিকার দলিল এবং বাংলাদেশের সংবিধান, বক্তা ছিলেন মাহাদি হাসান। পঞ্চম পর্বের বিষয়বস্তু ছিল বাংলাদেশের সংবিধানে পরিবেশগত সাংবিধানিকতাবাদ, বক্তা ছিলেন গোলাম সরওয়ার, সহকারী অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। ষষ্ঠ পর্বের বিষয়বস্তু ছিল বাংলাদেশের বিচারিক আইন প্রণয়ন, বক্তা ছিলেন অধ্যাপক ডক্টর রিজওয়ানুল ইসলাম। আজকের পর্বের শিরোনাম ইতিমধ্যে বলেছি, সংবিধানের অভিভাবককে, হান্স কেলসেন এবং কার্ল স্মিটের বাহাস। আজকের বক্তা হচ্ছেন নাফিজ আহমেদ। তাকে পরিচয় করিয়ে দেবেন তাহমিনা খাতুন। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এলএলএম এর শিক্ষার্থী। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার। আজকে আমাদের অনুষ্ঠানে আপনাকে আসার জন্য ধন্যবাদ। আমাদের আজকের অতিথি নাফিজ আহমেদ। তিনি 2021 সালে কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে আইনের স্নাতকোত্তর ডিগ্রি এবং 2009 সালে নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে আইনের স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। তার আইনি দর্শন এবং পাবলিক ল এর আইনের দর্শন এবং পাবলিক ল তত্ত্বে গবেষণার আগ্রহ রয়েছে। তিনি একজন কলামিস্ট। বিভিন্ন পত্রপত্রিকায় তার লেখা প্রকাশিত হয়েছে। তার কাজ পাবলিক ল এবং ওয়াশিংটন ইউনিভার্সিটি জুরিসপ্রুডেন্স রিভিউতে প্রকাশিত হয়েছে। নাফিস আহমেদ এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শীর্ষস্থানীয় আইন সংস্থাগুলোর মধ্যে একটিতে গবেষণার সহযোগী হিসেবে কাজ করে যথেষ্ট গবেষণার অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি উচ্চ খ্যাতিমান শিক্ষাবিদদের গবেষণা সহকারী হিসেবেও কাজ করেছেন। তিনি বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিচারাধীন মামলা বিষয়ে কর্পোরেট আইনি পরামর্শ এবং আন্তর্জাতিকভাবে অর্থায়নকৃত গবেষণা প্রকল্পগুলিতে গবেষণার সহায়তা প্রদান করেন। ধন্যবাদ স্যার, আজকে আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদের মাঝে দেওয়ার জন্য আপনাকে স্বাগতম স্যার। অনেক ধন্যবাদ। ধন্যবাদ তাহমিনা আপনাকে। তো বক্তা অনুমতিক্রমে আমরা শুরু করছি। আমাদের আলোচনার ধরনটা প্রশ্নোত্তর পর্ব, প্রশ্ন এবং উত্তরের মাঝে মাঝে হবে এবং আলোচক বক্তা তো কথা বলবেনই এবং আমিও যাকে বলে মাঝে মাঝে হস্তক্ষেপ হয়তো করব, যেটা যে আলাপের ধরনটা আমাদের একটা পছন্দের যাকে বলে পদ্ধতি। যাই হোক, তবে আমরা বক্তার পদ্ধতিকে সবসময় প্রিফার করি, তাকে শ্রদ্ধা করি এবং সেটাকেই সামনে আনি। তবে আমাদের বক্তা আমাদের পদ্ধতিতে মানে সায় দিয়েছেন। বক্তাকে ধন্যবাদ। শুরু করছি তাহলে। জি ভাই। তো আমাদের আজকের বিষয় হচ্ছে সংবিধানের অভিভাবককে। এই বিষয়টা আলোচনা করতে গেলেই আমাদের জানতে হবে যে সংবিধানের অভিভাবক ব্যাপারটা কি, কেন সংবিধানের অভিভাবক লাগে, এটা বোঝার দরকার আছে। এই অভিভাবকত্বের সাথে জুডিশিয়াল রিভিউর ক্ষমতাটার কোনো সম্পর্ক আছে কিনা, এ ব্যাপারে যদি সংক্ষেপে আলোচনা করতেন। অনেক ধন্যবাদ জলিল ভাই আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য এবং এই মজার একটা আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য। তো সংবিধানের অভিভাবককে বা যেই ভাষায় আসলে এটা নিয়ে লেখা হয় সেই ভাষায় বললে যে কনস্টিটিউশনাল গার্ডিয়ানশিপ রোলটা কাকে দেওয়া হয়েছে। তো এই নিয়ে আলোচনাটা আসলে আমাদের এই প্রশ্নটা মনে হয় আমাদের আলোচনার শেষের প্রশ্ন হওয়া প্রয়োজন, কারণ আমরা আজকে এটা নিয়ে আলোচনা করব যে সংবিধানের অভিভাবকত্ব কি আসলেও আছে বা তার হচ্ছে কোনো প্রয়োজন কি আছে নাকি। তো ওটা নিয়েই দেখবো যে বিভিন্ন মানুষ কি মতবাদ দিচ্ছে। আমার কাছে যেটা মনে হয়েছে, তো আমি
যেহেতু বাংলাদেশে প্রথম আইন পড়াশোনা আমার, তা আমি প্রথমে তো শুনে বড় হয়েছি যে সংবিধানের অভিভাবক আমাদের মহামান্য আদালত, সুপ্রিম কোর্ট। তারপর হচ্ছে পরে লিগাল ফিলসফি পড়ার সময় দেখলাম যে অনেকে আলোচনা করছে যে সংবিধানের অভিভাবক হচ্ছেন, অনেকে বলতে চান যে সংবিধানের অভিভাবক পার্লামেন্ট, অনেকে বলতে চান সেটার অভিভাবক হচ্ছে একজন ডিকটেটর প্রেসিডেন্ট, যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। ইভেন একটা সেদিন সিনেমা দেখছিলাম, একটা হিন্দি সিনেমার মধ্যে দেখলাম একজন আর্মি অফিসারের রোলে অভিনয় করা একজন বলছেন যে সে যেহেতু আর্মি অফিসার, সে হচ্ছে দ্য গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন, তার জব হচ্ছে দ্য টু গার্ড দ্য কনস্টিটিউশন। তো আমার কাছে ওই কথাটাও ফেলে দেওয়ার মতন মনে হয় নাই। তো বিভিন্ন জায়গার মানুষ বিভিন্ন জিনিস বিশ্বাস করছে। তো সংবিধানের অভিভাবক বলতে যে জিনিসটা বলছি, অভিভাবক কথাটা আমরা সাধারণত দেখবেন পার্সোনাল ল এর ক্ষেত্রে বেশি ব্যবহার করি। আমরা মাইনরদের অভিভাবক কে হতে পারে সেটা নিয়ে আলোচনা করি, কোর্ট সেটা নিয়ে ডিসাইড করে। আমরা একজন ইনসেইন মানুষের অভিভাবক কে হতে পারে, যে যার নিজের এজেন্সি নাই, যার নিজের ডিসিশন নেওয়ার ক্ষমতা নেই, তার অভিভাবক কে হতে পারে সেটা নিয়ে অনেক আলোচনা হয়। তো আমাদের সংবিধানের অভিভাবক কথাটা দেখবেন অন্যান্য ক্ষেত্রে অভিভাবক কথাটা যেভাবে ব্যবহার করা হয় তার থেকে কিছুটা ডিফারেন্ট, কিছুটা ভিন্ন এই কারণে যে অন্য সবসময় অভিভাবক যখন বলছে তখন একটা মানুষের কথা বলা হচ্ছে, একজন মানুষের অভিভাবক। কিন্তু সংবিধানের অভিভাবক যখন বলা হচ্ছে তখন দেখবেন একটা ডকুমেন্টের বা একটা প্র্যাকটিসের অভিভাবক বলা হচ্ছে। সো খুব ইউনিক একটা ব্যবহার এই শব্দের। তো যখন হচ্ছে গার্ডিয়ানশিপ কথাটার মানে কি সেটা দেখার চেষ্টা করলাম, দেখলাম যে ডিকশনারিরা বলছে, পণ্ডিতরা বলছে যে গার্ডিয়ান হচ্ছে সেই মানুষ যার কাজ হচ্ছে, যার ডিউটি হচ্ছে প্রোটেক্ট করা। তো সেখান থেকে আমরা অভিভাবকের একটা ধারণা নিতে পারি। আবার আমরা যারা লয়ের ছাত্র বা লয়ের ছাত্রছাত্রী, তাদের কাছে এটা অত কনভিন্সিং একটা মিনিং নাও হতে পারে, কারণ আমরা জানি যে অভিভাবক যে শুধুমাত্র প্রোটেক্ট করে, শুধু রক্ষা করে এমনটা কিন্তু না। আমরা যখন পার্সোনাল লতে দেখি তখন দেখবেন যে অভিভাবকের রক্ষার সাথে সাথে কিছু ক্ষমতাও এসে পড়ে। তো পণ্ডিতরা হচ্ছে দীর্ঘদিন যাবৎ সংবিধানের সাথে বা পলিটির সাথে, রাষ্ট্র ব্যবস্থার সাথে এই কনসেপ্টটা নিয়ে আলোচনা করে। আপনার প্লেটোর সময় থেকে এটা নিয়ে আলোচনা হয়। প্লেটো বলেছেন এক সময় যে এই সমাজের রুলার কারা হবে, সমাজের রুলার হচ্ছে এলডারদের মধ্যে থেকে বেছে নাও, তোমাদের মধ্যে যারা বয়স্ক তাদের মধ্যে থেকে বেছে নাও যারা তোমাদের গার্ডিয়ান হিসাবে কাজ করবে। তো সেখান থেকে একটা গার্ডিয়ানশিপের কনসেপ্ট আমরা পাই। পরবর্তীতে আমরা বনহামস কেসে আবার দেখি আপনার 16th সেঞ্চুরি 17th সেঞ্চুরি কেস, ইউকেতে এডওয়ার্ড কোক হচ্ছে বলছেন যে কমন ল মাঝে মাঝে ডিসাইড করে দিবে যে সংসদের, কমন ল মাঝে মাঝে ডিসাইড করে দিবে যে সংসদের অ্যাক্ট গুলা লিগালি ভ্যালিড নাকি। সো বলছে কমন লর অ্যাক্টকে ভয়েড ঘোষণা করার একটা সুযোগ আছে, যদিও আমরা জানি ইউকেতে পরবর্তীতে এটা তেমন মোমেন্টাম গ্যাদার করেনি এই কথাটা। তারপর হচ্ছে ব্ল্যাকস্টোন বলছেন, যিনি পার্লামেন্টারি সভেরেনিটির বিশাল চ্যাম্পিয়ন, উনি বলছেন যে সংসদে যে এমপিরা বসে, সংসদে যে সদস্যরা আছেন, তাদের কাজ হচ্ছে ব্রিটিশ সংবিধানকে গার্ড করা, তারা হচ্ছে ব্রিটিশ সংবিধানের গার্ডিয়ান। তো সংসদ একা না, সংসদের সদস্যরাও সেটার গার্ডিয়ান। আবার আলেকজান্ডার হ্যামিল্টন তার ফেডারেলিস্ট পেপারের মধ্যে বলে দিচ্ছে যে কনস্টিটিউশনাল অ্যাক্টার্স যারা আছে তারা সবাই হচ্ছে সংবিধানের গার্ডিয়ান। সো সে আমরা বাংলাদেশে যেটা জেনে বড় হয়েছে যে সুপ্রিম কোর্ট আমাদের সংবিধানের গার্ডিয়ান, উনি শুধু সুপ্রিম কোর্টের কথা বলছে না, উনি বলছে সুপ্রিম কোর্ট is not the guardian of the constitution but a guardian of the constitution, এরকম একটা কথা বলার চেষ্টা করছে। এবং ডাইসি যখন এবি ডাইসি উনি ইউকে সিস্টেমের গার্ডিয়ানশিপ নিয়ে কথা না বললেও উনি যখন ইউএস কনস্টিটিউশন নিয়ে কথা বলছেন তখন উনি আবার বলছেন যে ইউএস কনস্টিটিউশনের গার্ডিয়ান হচ্ছে কোর্ট, এবং মাঝে মাঝে কোর্ট ইউএস কনস্টিটিউশনের মাস্টার। তো এই হচ্ছে একটা গার্ডিয়ানশিপ নিয়ে আমরা যে বিভিন্ন ধরনের চিন্তা শুনছি, তো সেটা আমরা এই আলোচনার মধ্যে থেকে পাই। কিন্তু গার্ডিয়ানশিপ মানে কি, এই কথাটা হচ্ছে হয়তোবা ইন্টেনশনালি কিছুটা
অ্যাড্রেস না করা হয়েছে। সো কোর্ট যখন গার্ডিয়ানশিপের কথা বলছে তখন আমরা বুঝি যে, বা এখনকার মডার্ন লিবারাল ডেমোক্রেসি গুলো যখন গার্ডিয়ানশিপের কথা বলে আমরা মূলত বুঝি যে এটা সংবিধানে কি বলছে সেটার ব্যাখ্যা দেওয়া থেকে একটা গার্ডিয়ানশিপ আসে, এবং সংবিধানের পরিপন্থী কোনো কাজ হচ্ছে নাকি সেটা দেখার যে দায়িত্ব রাখছে তাকে হয়তো আমরা সংবিধানের গার্ডিয়ান বলতে পারি। এবং এটা প্রয়োজন আছে নাকি, এটা আসলে প্রয়োজন কি হতে পারে সেটা নিয়ে এক কথায় উত্তর দিতে চাই না, পুরো আলোচনা জুড়ে হয়তো উত্তর দিব না। তা তো বটেই। আমাদের প্রথমে জানার দরকার ছিল যে সংবিধানের অভিভাবকত্ব ব্যাপারটাকে কেন এটা নিয়ে আলোচনা করছি, কারণ এটা একটা ইন্ট্রোডাক্টরি অংশ বলা যেতে পারে। আমরা তো পুরোটা নিয়ে আলোচনা করব। যেটা আপনি বলছিলেন বনহাম কেসের মাধ্যমে এবং ইউএসএ তে কি ঘটেছিল সংক্ষেপে বলেছেন, যেটা হচ্ছে জুডিশিয়াল রিভিউর সাথে এই ব্যাখ্যা, সংবিধানের ব্যাখ্যার একটা ব্যাপার জড়িত থাকে, এবং যেটা হচ্ছে এজেন্সি ওই অর্থে যেমন একজন মাইনরের এজেন্সি থাকে না, এর ফলে একজনের অধীনে থাকতে হয়, তেমনি সংবিধান নিজে কিন্তু নিজেকে এক্সপ্রেস করে না, এটাকে ইন্টারপ্রিট করতে হয়। যেহেতু এটা ভাষার মধ্যে থাকে, ভাষার মধ্যে আইডিয়াস গুলো থাকে, সেই ভাষাটাকে ইন্টারপ্রিট করার মাধ্যমেই সেখান থেকে আমরা বিভিন্ন প্রিন্সিপালস গুলো ডিরাইভ করব। সুতরাং সেই জন্যই সেই ভাষাটা ব্যাখ্যা করার দায়িত্বটা কি, এটা আমাদের হয়তো বর্তমান কনটেক্সটে অভিভাবকত্ব বলতে আমরা হয়তো এটাই বুঝতে পারি যে ব্যাখ্যাটা করবে কে, ব্যাখ্যাকারক কে, শেষমেশ আলটিমেট ব্যাখ্যা কার ব্যাখ্যাটাই আইন হিসেবে প্রযোজ্য হবে। এবং সেক্ষেত্রে আদালতের মানে পাওয়ার ক্ষমতা কতখানি সেটা নিয়ে আমরা আস্তে আস্তে কথা বলবো। তবে আমরা যখন এই যে আমরা আজকের আলোচনাটাকে 3টা পর্বে ভাগ করতে পারি। প্রথমে হচ্ছে হান্স কেলসেন এবং কার্ল শ্মিটের বিতর্কের আগে যে ডেভেলপমেন্ট গুলো প্রি বলতে পারি, প্রি ডিবেট, যে ইতিহাসটা, ডেভেলপমেন্টটা এবং তাদের বিতর্ক এবং ওই সময়কার বিভিন্ন মানে ব্যাখ্যা বিশ্লেষণ, এবং তারপরে হচ্ছে সেটাকে বিভিন্ন বর্তমানে বাংলাদেশের কনটেক্সচুয়ালাইজ করা বা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরবর্তীতে সারা পৃথিবীতে সে ব্যাখ্যার ধরনটা কি হলো, এই 3টা ভাগে ভাগ করব। তো আমরা শুরু করে দিয়েছি প্রথম ভাগটা, এবং প্রথম ভাগের প্রশ্নটা তাহলে এটা দাঁড়াচ্ছে যে এই যে জুডিশিয়াল রিভিউ ধারণাটা, এটা বিকাশ কোথায়, মানে যে জন্ম কোথায় এবং এটা কিভাবে বিকশিত হয়েছে সেটা নিয়ে যদি আলোচনা করতেন। জি, ধন্যবাদ জহির ভাই, যেটুকু মিস হয়ে গেল সেটুকু আপনি কভার করে দিলেন। জুডিশিয়াল রিভিউর ধারণাটা আসলে যেখান থেকে উৎস নিয়ে অবশ্যই ডিবেট থাকে সবসময়, কিন্তু সময়টা নিয়ে ডিবেট হয়তো বা তুলনামূলক কম। সো আমরা হচ্ছে মিড 18th সেঞ্চুরি থেকে আর্লি 19th সেঞ্চুরির মধ্যে আমরা বলতে পারি, বা আপনার 1750s থেকে আমরা 1850s এর মধ্যে কিছুটা ট্রেস করতে পারি এটা। তো বনহাম কেসের কথা যদিও বলে শুরু করলাম, বনহাম কেসের যেহেতু আসলে সিগনিফিকেন্সটা তুলনামূলক কম, যেই দেশে এটা নিয়ে কথা বলা হয়েছে ওই দেশের মানুষ এটাকে খুব বেশি যে মেনে নিয়েছে এমন না। তো এই জন্য হচ্ছে সবচেয়ে ওয়েল রেকগনাইজ যেটা জুডিশিয়াল রিভিউর উৎস হিসাবে সেটা নিয়েই কথা বলতে পারি আমরা। মারবারি ভার্সেস ম্যাডিসন মামলা, যারা এই আইনের 1 বছরও আইন করেছে তারা হয়তো বা সবাই মামলাটার নাম শুনেছে অ্যাটলিস্ট। তো ইউএসএ তে এটা একটা খুবই ইন্টারেস্টিং মামলা আসে। একদম তারা সংবিধান সৃষ্টি করার প্রথম শতাব্দীর মধ্যেই তাদের এই মামলাটা আসে। তো যখন তাদের সংবিধানের প্রণেতারা বেঁচে ছিলেন ওই সময়েরই মামলা। তো এই মামলার মধ্যে যেটা হয়, ফ্যাক্টটা যদি খুব শর্টলি বলি, সো মারবারিকে হচ্ছে একজন প্রেসিডেন্ট তার একদম টার্মের শেষ দিকে রেকমেন্ড করে দিয়ে যায় একটা কোর্টের জাজের পজিশনের জন্য। সো যখন হচ্ছে ওই কোর্টের জাজের পজিশনগুলো সৃষ্টি করা হয় ওটাকেই বলা হয় যে এক রাতে সৃষ্টি করা কিছু আদালত। তো যখন তাকে রেকমেন্ড করে দিয়ে যায় ওই সময় জন মার্শাল হচ্ছে যিনি পরবর্তীতে জাজমেন্টটা লিখেছেন, ওই জন মার্শাল ওই সময় পলিটিক্যাল পার্টিরই অংশ ছিল। তো মারবারিকে রেকমেন্ড করে দিয়ে যাওয়ার সত্ত্বেও তার অ্যাপয়েন্টমেন্টটা হয় না, কারণ যতদিনে হচ্ছে এই মারবারির অ্যাপয়েন্টমেন্টের সময় আসে তখন জেফারসন হচ্ছে ক্ষমতায় এসে পড়ে, এবং জন মার্শাল তখন চিফ জাস্টিস হয়ে যায়, এবং জন মার্শাল নিজেই তার শপথ গ্রহণ করেন। তো
শপথ গ্রহণ করার পর জেফারসন ম্যাডিসনকে সেক্রেটারি অফ স্টেট হিসাবে অ্যাপয়েন্ট করেন। তো মারবারিকে হচ্ছে আর ম্যাডিসন পরবর্তীতে অ্যাপয়েন্টমেন্ট দিতে চান। তো যখন অ্যাপয়েন্টমেন্ট দিতে চান না, তখন মারবারি হচ্ছে তখনকার সময় একটা জুডিশিয়ারি অ্যাক্ট নামের একটা আইন ছিল, যে জুডিশিয়ারি অ্যাক্ট আইনের আন্ডারে ওদের ইউএস সুপ্রিম কোর্টকে ম্যান্ডামাসের ক্ষমতা দেওয়া হয়েছিল। রিট অফ ম্যান্ডামাস এক লাইনে যদি বলি তাহলে হচ্ছে যদি রাষ্ট্রের কোনো অর্গান কোনো আইনগতভাবে তার যে ডিউটিটা আছে সেটা ফুলফিল না করতে থাকে, তাহলে কোর্টের শরণাপন্ন হয়ে আপনি তাকে বাধ্য করতে পারবেন সেই কাজ করতে। তো ম্যাডিসনকে বাধ্য করার জন্য মারবারি রিট অফ ম্যান্ডামাসটা সুপ্রিম কোর্টে দায়ের করে। তো যতটুকু হচ্ছে মানে যদি আমি খুব পলিটিক্যাল সেন্সেও চিন্তা করি তাহলেও মনে হয় যে জন মার্শাল তো আসলে মারবারির পক্ষেই রায় দেওয়ার কথা। তো জন মার্শাল হচ্ছে ওই সময় তার সাথে তার যে কলিগরা ছিল তাদের সবাই মিলে তারা ইউনানিমাসলি বলতেছেন যে মারবারির অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাওয়ার কথা, কিন্তু বলার পর তারা বলতেছেন কিন্তু এই জুডিশিয়ারি অ্যাক্টের আন্ডারে যে আমাদেরকে রিট অফ ম্যান্ডামাসের ক্ষমতা দেওয়া হলো এইটা অসাংবিধানিক। ওটা বলার সময় এখনকার সময় কথাটা আমাদের কাছে খুব স্বাভাবিক লাগতে পারে, এখন অসাংবিধানিক কথাটা আমাদের কাছে খুব পরিচিত, কিন্তু ওই সময় খুব নতুন জিনিস ছিল এটা। কারণ ওই সময় বুঝবেন যে রিটেন কনস্টিটিউশন মাত্র তৈরি করা হচ্ছে ইউএসএতে, ওয়ার্ল্ডের জন্যই নতুন কনসেপ্ট। এটা খায় নাকি মাথায় দেয় সেটা তখনও বোঝা যায় না পুরোপুরি, যে সংবিধানটা আসলে এটা দিয়ে কি করবো আমরা, এটা লিগাল স্ট্যাটাসটা কিভাবে ব্যবহার করা যাবে, সেটা লিগাল ডকুমেন্ট নাকি পলিটিক্যাল ডকুমেন্ট সেটা নিয়েও ইভেন কনফিউশন ছিল। তো যখন এটাকে আনকনস্টিটিউশনাল বলেন উনি হচ্ছে এই গ্রাউন্ডে আনকনস্টিটিউশনাল বলেন যে সংবিধানের মধ্যে কোর্টের অরিজিনাল জুরিসডিকশনের কথা বলা হয়েছে সুপ্রিম কোর্টের। তো এখন আলাদা আইন করে সুপ্রিম কোর্টের ক্ষমতা বাড়ানো যাবে না। তো আমরা এখন যেটা আসলে এই জুডিশিয়াল রিভিউতে কোর্টের পাওয়ারের কথা যখনই করি তখনই মামলার মধ্যে এই নিয়ে মামলা হয় যে কোর্টের ক্ষমতা কমানো হচ্ছে, কিন্তু শুরু হলো এটা এমন একটা মামলায় যেখানে কোর্টের ক্ষমতা বাড়ানো হচ্ছে। তো জন মার্শাল হচ্ছে তার যে যুক্তি ছিল, যুক্তি আমি হচ্ছে 3টা যুক্তি পয়েন্ট আউট করে রেখেছি আপনাকে বলার জন্য। যে প্রথমে বলছেন যে উনি জুডিশিয়াল রিভিউকে জাস্টিফাই করছে এই কথা বলে, কারণ জুডিশিয়াল রিভিউর কথা তো কোর্ট ইয়াতে বলা নেই, আপনার সংবিধানে বলা নেই। তো বলছেন যে কনস্টিটিউশনাল সুপ্রিমেসি কোনো সেন্স মেক করবে না যদি কনস্টিটিউশনের পরিপন্থী কোনো জিনিসকে কোর্ট বাতিল না করতে পারে। সো তার দাবি হচ্ছে কনস্টিটিউশনাল সুপ্রিমেসি ওয়ন্ট মেক সেন্স উইদাউট জুডিশিয়াল রিভিউ। তারপর উনি বলছেন যে রিটেন কনস্টিটিউশনের নেচারটা এরকম যে দুঃখিত জয়ী ভাই, আপনি কি আমার কথা শুনছেন নাকি আজানের জন্য কথা আসলে কেটে যাচ্ছে? না না, শোনা যাচ্ছে, তবে আমরা কিছুটা সময় থাকতে পারি। জি, তো যেটা হচ্ছে বলছিলাম আর কি ভাই, জন মার্শাল বলছেন যে রিটেন কনস্টিটিউশনের নেচারটাই এরকম যে সে পাওয়ারকে লিমিট করে দেয়। সো যেহেতু পার্লামেন্টের পাওয়ার রিটেন কনস্টিটিউশন থেকে আসছে, এদের কিছু লিমিটেশনস আছে। যেরকম মনে করেন আজকে আপনি আমাকে বলে দিলেন যে নাফিস তোমার সাথে একটা ডিসকাশন করবো, তাহলে আমরা যে কোনো বিষয় নিয়ে ডিসকাস করতে পারি। আপনি বলে দিলেন সংবিধানের অভিভাবক কে, সেটা নিয়ে ডিসকাস করব, এখন আর আমরা যে কোনো বিষয় নিয়ে ডিসকাস করতে পারবো না, এখন আমাদের সংবিধানের অভিভাবককে সেটা নিয়ে ডিসকাস করতে হবে। আপনি আরো উল্লেখ করবেন জি, তো আপনি বলে দিলেন হান্স কেলসন আর কার্ল শ্মিটকে নিয়ে কথা বলবো, আমরা এখন ওটা নিয়ে কথা বলতে হবে। তো মার্শালের জাস্টিস মার্শালের যুক্তিটা অনেকটা ওই রকমই, যে উনি বলছেন যে যেহেতু এটা উল্লেখ করে দেওয়া হয়েছে লিমিট কি, মানে পাওয়ার কতটুকু দেওয়া আছে, সো অলরেডি লিমিটের কথা বলা আছে, এবং যেহেতু সংবিধানের আন্ডারে এই পাওয়ারটা দেওয়া হচ্ছে তার মানে সংবিধান পরিপন্থী কিছু করতে পারবে না, ইমপ্লাইড। তো এই যুক্তি দিল, যে যুক্তিটা এখন পর্যন্ত হয়তো বা সবচেয়ে ওয়াইডলি রেকগনাইজ যুক্তি এই মামলার। এবং তৃতীয়ত উনি একটা অরিজিনালিস্ট অ্যাপ্রোচ নিলেন। উনি বলছেন যে দেখছেন যে ইন্টেনশন অফ দ্য ফ্রেমার্স কি ছিল। তো যেহেতু কিছুদিন আগেই তাদের সংবিধান তৈরি করা হলো, তখন তারা ইন্টেনশন ডিসাইফার করার জন্য উনি হ্যামিল্টনের কথা ব্যবহার করলেন। উনি হ্যামিল্টনকে কোট করলেন, ফেডারেলিস্ট পেপার কোট করলেন। পরে উনি বলছেন যে
ইট সিমস টু বি দ্য ইন্টেনশন অফ দ্য ফ্রেমার্স যে তারা কোর্টকে জুডিশিয়াল রিভিউর ক্ষমতা দিতে চেয়েছিল, তারা কোর্টকে এমন ক্ষমতা দিতে চেয়েছিল যে তারা পার্লামেন্টের কোনো ডিসিশনকে সংবিধানের পরিপন্থী ঘোষণা করে স্ট্রাইক ডাউন করে দিতে পারবে। যেখান থেকে এই ম্যাডিসন ভার্সেস মারবারি মামলা থেকে পরে আমরা এই যে স্ট্রাইক ডাউন কথাটার ব্যবহার শিখলাম। তো অরিজিনালিস্ট অ্যাপ্রোচ নিয়ে এবং সংবিধানের রিটেন নেচারটা ব্যবহার করে এবং কনস্টিটিউশনাল সুপ্রিমেসির দোহাই দিয়ে তারা এই জুডিশিয়াল রিভিউ কনসেপ্ট আনলো, এনে হচ্ছে দ্য জুডিশিয়ারি অ্যাক্ট, যেটার মাধ্যমে তাদেরকে ম্যান্ডামাসের ক্ষমতা দেওয়া হচ্ছিল, সেটাকে আনকনস্টিটিউশনাল ঘোষণা করে স্ট্রাইক ডাউন করে দিল, বাতিল করে দিল। তো সেখান থেকেই হচ্ছে এই জুডিশিয়াল রিভিউর কনসেপ্টটা সবচেয়ে ওয়েল আর্গুড একটা জাজমেন্ট আমরা পাই। তারপর হচ্ছে পরবর্তীতে বিভিন্ন জুরিসডিকশন সেটা ধার করে নিয়ে যায়। তো যেটা হচ্ছে আপনার মেইন স্ট্রিম এক্সপ্লেনেশন আর কি, ম্যাডিসন ভার্সেস মারবারি ভার্সেস ম্যাডিসন থেকে আমরা জুডিশিয়াল রিভিউর কনসেপ্টটা পেলাম। আর এছাড়াও হচ্ছে ওই সময় আপনার ফ্রান্সেও একবার 1825 সালে ফ্রান্সের সেই সময়ের যে অ্যাপেক্স কোর্ট, যার যদিও এক্সপ্রেস জুডিশিয়াল রিভিউর ক্ষমতা ছিল না, কোর্ট অফ ক্যাসেশন নাম ছিল তাদের, তো এক্সপ্রেস জুডিশিয়াল রিভিউর ক্ষমতা দেওয়া ছিল না, তারা অ্যাপিলেট, হাইয়েস্ট অ্যাপিলেট কোর্ট ছিল, তারাও একবার একটা লকে বাতিল ঘোষণা করে সংবিধানের পরিপন্থী বলে। তো ফ্রান্সের যেহেতু 1825 থেকে শুরু করে এই 2000 সাল পর্যন্তই এতবার তাদের পলিটিক্যাল রিজিম পরিবর্তন হয়েছে, এবং 2008-এও তাদের খুব বড় কনস্টিটিউশনাল মুভমেন্ট গেল। তো যেহেতু তাদের এতবার সংবিধান পরিবর্তন হয়েছে, পলিটিক্যাল সিস্টেম পরিবর্তন হয়েছে, যে 1825 সালের জাজমেন্টটাকে হয়তোবা তেমন একটা গুরুত্ব দিয়ে এখন আর দেখা হয় না। হ্যাঁ, ওদের 5টা রিপাবলিক এখন পর্যন্ত হয়েছে এবং 2টা এম্পায়ার, এবং কেউ কেউ দাবি করছে যে 6ষ্ঠ রিপাবলিক হতে হবে বর্তমান সংবিধান বাতিল করে দিয়ে। তো এইরকম রিপাবলিকের ধারণা আবার ব্যবহার করতেছে কেউ কেউ, বাংলাদেশেও কেউ কেউ ব্যবহার করছে, খুব বেশি না, তবে একজনকে আমি ব্যবহার করতে দেখেছি। যাই হোক, তো এটা আপনি ঠিকই বলেছেন যে এই প্রথম দিকে 1803 সালে এই সংবিধানটাকে খায়না মাথায় দেয়, সেটা নিয়ে মানুষের ইয়া ছিল, স্পষ্ট কোনো ধারণা ছিল না, কিন্তু মাথায় দেয় না, দেয় কিনা তার চেয়ে বড় হয়তো মাথায় রাখে। 1803 সালে দেখা গেল যে এটাকে মাথায় রাখা হলো, দ্যাট ইজ দ্য সুপ্রিম ল অফ দ্য কনস্টিটিউশন অফ দ্য ল্যান্ড, এবং এটাই তৈরি করছে বিভিন্ন ইনস্টিটিউশন, পার্লামেন্ট যেটাকে ওরা বলে কংগ্রেস, তারপরে জুডিশিয়ারি, সুপ্রিম কোর্ট অ্যান্ড এক্সিকিউটিভ, প্রেসিডেন্ট। তো এবং যেহেতু তারা সংবিধানের মাধ্যমে তৈরি হয়, সুতরাং সংবিধানটা হচ্ছে সুপ্রিম, এবং অন্যান্যগুলো হচ্ছে তাদের পাওয়ারটা মানে ডিরাইভ করে ফ্রম দ্য কনস্টিটিউশন, সুতরাং তাদেরকে কনস্টিটিউশন মেনে চলতে হবে। এই যে লজিক, এটার ভিত্তিতে এই জুডিশিয়াল রিভিউ তৈরি হলো, এবং এই হায়ারার্কিটা পরবর্তীতে আপনি হয়তো ব্যাখ্যা করবেন কেলসেন কিভাবে এটাকে রিলেট করেছে রিভিউয়ের সাথে। তো আমরা সেটা যাওয়ার আগে আমরা এই মামলাটা নিয়ে ইন্টারেস্টিং আরো কিছু ঘটনা জানতে পারি। আপনি যেমন বলছিলেন যে জন মার্শাল হচ্ছে যে আগের যে দলটা ক্ষমতা থেকে চলে গেল, জেফারসনের প্রতিপক্ষ, তখনও রাজনৈতিক দলগুলো এরকম আকারে ফরমেশন হতো না, তখন কেবলগুলো আইডিওলজি বা আইডিয়াস বা বিভিন্ন গ্রুপ ছিল। যেমন তারও কিছু কাল আগে যখন ফরাসি বিপ্লব হচ্ছিল, তখন ক্লাব হতো, জ্যাকোবিন ক্লাব ছিল, একটু প্রোগ্রেসিভ বা অন্যান্য ক্লাব ছিল, তখন তারা সংঘবদ্ধ হতো ওইভাবে। বর্তমান যে পলিটিক্যাল পার্টি, সেই সেন্সে পলিটিক্যাল পার্টি তখনও গড়ে ওঠেনি। তো দুটা মতামত ছিল, একটা হচ্ছে একদিকে ফেডারেলিস্ট, অন্যদিকে রিপাবলিকান। তো এদের দৃষ্টিভঙ্গি ছিল একটু ভিন্ন রকম। আপনাকে এই আলোচনা করার আগে একটু আমি সূত্র ধরিয়ে দিয়ে বলি যে 1776 সালে যখন স্বাধীনতার ঘোষণা হলো, তার কিছু বছর পর, 5 বছর পরে আর্টিকেলস অফ কনফেডারেশন নেওয়া হয়েছিল, মানে আমেরিকার 13টা কলোনি যাতে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করতে পারে। তাদের মূল কনসার্ন ছিল ডিফেন্স, এবং সেজন্য তারা একটা রাষ্ট্রের কাঠামো তৈরি করেছিল, যেখানে স্বাধীন কলোনিগুলো, মানে সেপারেট কলোনিগুলো যারা আলাদাভাবে স্বাধীন হতে চাচ্ছিল, বাট মনে করছিল যে একত্রিত হলে পরে আমরা স্বাধীনতার লড়াইয়ে আগে এগিয়ে যাব, এই জন্য ইউনাইটেড স্টেটস ধারণাটা এসেছিল। তার মানে দেখা যাচ্ছে এখানে ফেডারেলিজমটা ছিল, মানে স্বাধীন রাষ্ট্রগুলো একত্রিত হচ্ছে, এবং রাষ্ট্রগুলোর স্বাধীনতা কতখানি থাকবে কি থাকবে না, তারা কতখানি বিসর্জন দেবে, এটা একটা গুরুত্বপূর্ণ ছিল। রিপাবলিকানদের কনসার্ন ছিল। অন্যদিকে ফেডারেলিস্টদের কনসার্ন ছিল যে ফেডারেল যে রাষ্ট্রটা গঠন করা হচ্ছে, এটাকে আরেকটু বেশি ক্ষমতা দেওয়া যায় কিনা। তো এই পার্সপেক্টিভে জুডিশিয়াল রিভিউ ধারণাটা
মানে জন মার্শাল খুব মানে শ্রুড ওয়েতে তার দলীয়কে ইমিডিয়েট ফ্লিপ দিলেন না, কিন্তু তার দলের মতাদর্শকে দীর্ঘস্থায়ীভাবে প্রতিষ্ঠা করলেন। হাউ স্মার্ট! তো আমরা তো এই জন্য আমি জন মার্শালের এই ব্যাপারটাকে আমি খুব করি, প্রশংসিত করি যে ম্যাচিওর পলিটিক্স এরকমই হওয়া উচিত, যে দীর্ঘস্থায়ী মানে একটা মতাদর্শের স্বার্থ দীর্ঘস্থায়ীও দেখা উচিত, শুধুমাত্র সীমিত সময়ের ক্ষমতা না। যাই হোক, তো আপনি যদি বলতেন যে জুডিশিয়াল রিভিউ নিয়ে তাদের মানে দুটা পক্ষের মানে ইয়াটা কি ছিল, অবস্থানটা কি ছিল? জি ভাই, আমার হচ্ছে দুটা পক্ষের অবস্থানের থেকে আমার কাছে যেটা আমি আমার কাছে মনে হলো যে খুব লজিক্যাল কনক্লুশন, সেটা হচ্ছে আমার এটা থেকে চারটা রিয়াকশন পাওয়া গেল, চার ধরনের রিয়াকশন পাওয়া গেল। তো প্রথম রিয়াকশন যেটা, সেটা হচ্ছে এক এক গোষ্ঠীর মানুষ বিশ্বাস করা শুরু করলো যে সুপ্রিম কোর্ট একদম ক্লিয়ার পাওয়ার ইউসার্ভ করে ফেলেছে, যে ক্ষমতা দখল করে ফেলেছে নিজের নিজের উদ্যোগেই। তো এটা পরবর্তীতে এখন পর্যন্ত এই ধরনের কথাবার্তা জুডিশিয়াল রিভিউ নিয়ে হয়। এখনো যারা জুডিশিয়াল রিভিউ ডিবেট গুলোর মধ্যে এরকম কথা শোনা যায়। তো আমাদের কোর্টের যেটা খুব ইউনিক মজার জিনিস এই লিবারাল ডেমোক্রেসিতে, যে তাদের নিজের কম্পিটেন্স ডিসাইড করার কম্পিটেন্স আছে। সো ওই ধরনের জিনিস যারা সমালোচনা করে তাদের কাছে মনে হলো যে এটা সুপ্রিম কোর্ট কমপ্লিটলি পাওয়ার ইউসার্ভ করে ফেলেছে। তো আরেক ঘরানার মানুষ চিন্তা করা শুরু করলো যে কনস্টিটিউশনের যে প্রভিশনস গুলো আছে এগুলাই এই ক্ষমতা সুপ্রিম কোর্টকে দেয়। তো তারা হচ্ছে আবার জন মার্শালের কথাটা বিশ্বাস করলো, এবং তারা হচ্ছে দেখেন এখানে আপনি যেটা বললেন যে মার্শালের সবচেয়ে বড় কন্ট্রিবিউশন যেটা, যে সে নিজের পার্টির এগেনস্টে টেকনিক্যালি নিজের পার্টির এগেনস্টে ডিসিশনটা দেওয়ার মাধ্যমে প্রথমত সে জুডিশিয়ারির উপরে ভরসা বাড়িয়ে ফেললো, এবং দ্বিতীয়ত হচ্ছে এই জুডিশিয়াল রিভিউ ক্রিটিসিজম করার সুযোগও কিছুটা কমিয়ে ফেললো। তো তারা হচ্ছে তাকে সাপোর্ট করে অনেকে বললো যে ক্ষমতা হচ্ছে এটা কনস্টিটিউশনই দিচ্ছে, এবং এই কথায় বিশ্বাস করলে আবার অন্য জিনিস হয়, যেখানে আপনার সুপ্রিম কোর্টের পাওয়ারটাকে কিছুটা কমিয়েও দেখা হয়, যে সুপ্রিম কোর্ট নিজে নিজে ক্ষমতাটা নিল না, এই ক্ষমতা দেওয়াই হয়েছিল তাকে। তো তার অরিজিনাল জুরিসডিকশনটাকে আমার কাছে মনে হয় কিছুটা ছোট করা হয় আর কি। এবং আরেক ঘরানার মানুষ বিশ্বাস করা শুরু করলো যে সংবিধানের যারা ফ্রেমার্স আছেন, আমাকে কি শুনতে পারছেন জুহিল ভাই?
ডিজাস্টার হয়ে গেল, মানে আমি দুঃখিত। আমি মনে করলাম আমার ইন্টারনেটের ঝামেলা, তো আমি আবার লগ আউট করে আর আবার আটকে গেলাম আর কি। তো কিছুক্ষণ ব্রেক ছিল না। দর্শক মন্ডলী দুঃখিত, ইন্টারনেট গোলযোগের কারণে একদম গোলমাল পাকিয়ে ফেলেছি আমরা, দুঃখিত। আবার আমরা শুরু করছি। আপনি কোথায় ছিলেন আমি ঠিক মানে শেষ মুহূর্ত পর্যন্ত জি ইয়া করতে পারিনি। আপনি যদি ওই যে চারটা ইয়ার কথা বলছিলেন, পয়েন্টস এর কথা বলছিলেন। জি জি, আমি বলছিলাম ভাই, ফ্রেমার্স অফ দ্য কনস্টিটিউশনের কথা বলতে নিচ্ছিলাম যে আহ, এক গ্রুপের, এক গোষ্ঠীর মানুষ বিশ্বাস করা শুরু করলো যে আহ, যারা সংবিধান প্রণয়ন করেছেন বা সংবিধানের অ্যাসেম্বলির অংশ ছিলেন, তাদের এমনই একটি ইন্টেনশন ছিল যে তারা সংসদের ক্ষমতার একটা লিমিটেশন দিয়ে দিবে, এবং এই লিমিটেশন এনফোর্স করার ক্ষমতা তারা জুডিশিয়ারিকে দিয়ে দেবে। তো এখন যেটা আমরা পরবর্তীতে বেসিক স্ট্রাকচারের মামলাগুলো এই ধরনের আর্গুমেন্টস দেখি, এবং কিছু ইম্পর্টেন্ট কনস্টিটিউশনাল মামলা ইউএসএ তেও আমরা সিমিলার ইন্টারপ্রিটেশন টেকনিক দেখি, যে ইন্টেনশনালিজম যেটাকে বলা হয়। এবং চতুর্থ যে গ্রুপের মানুষ ছিল, তারা বিশ্বাস করলো যে জুডিশিয়াল রিভিউ হচ্ছে ওই সময়ের যে মানুষ ছিল, ওই সময়ের কমন মানুষ যারা ছিল, তাদের চিন্তা ধারণার একটা ন্যাচারাল আউটগ্রো, যে তাদের চিন্তা ধারণাই এমন হয়ে গেছে যে যারা সংবিধান প্রণয়ন করেছে ওই সময়ের চিন্তাটাই এমন ছিল যে সংবিধান যদি বানানো হয়, একটা রিটেন কনস্টিটিউশন যদি বানানো হয়, তাহলে সেখানে কোর্টকে জুডিশিয়াল রিভিউর ক্ষমতা দেওয়াই হবে। তো তারা এটাকে প্রাকৃতিক মনে করলো যে বুদ্ধির বিকাশ এমন ভাবেই হচ্ছিল, চিন্তার বিকাশ এমন ভাবেই হচ্ছিল যে ওইটা ন্যাচারাল কনক্লুশনই হবে জুডিশিয়াল রিভিউ। সো এই চার ধরনের মানুষ আমরা পেলাম, যেটার মধ্যে প্রথম ঘরানার মানুষ যারা, তারা হচ্ছে ম্যাডিসন এবং মারবাড়ির মামলাটাকে খুব ভালো মতো মেনে নিল না, কিন্তু বাকি তিন ধরনের মানুষ এটাকে মেনে নিল, এবং তিনটা ভিন্ন ভিন্ন কনক্লুশনের, ভিন্ন ভিন্ন আর্গুমেন্টের মাধ্যমে সেম কনক্লুশনেই পৌঁছালো। ধন্যবাদ। তো আপনি যেটা বলছিলেন যে এটার প্রতিক্রিয়াটা কিরকম হলো, তো যেটা আমি কিছুটা ইয়া করেছি, এবং বক্তাও বললেন যে এই যে দুটো যে প্রবণতা ছিল, একটা হচ্ছে ফেডারেলিস্ট এবং রিপাবলিকান, তো তাদের অ্যাপ্রোচটা, দৃষ্টিভঙ্গিটা কিন্তু ভিন্ন রকম ছিল। যে যেমন ওই সময়কার যিনি প্রেসিডেন্ট হলেন টমাস জেফারসন, যিনি কিনা এই যে অ্যাপয়েন্টমেন্ট গুলো দিলেন না, যার সরকার মেডিসিন, যার মেডিসন নট মেডিসিন, যাই হোক, তো তো মেডিসন যার মন্ত্রী ছিলেন, সেক্রেটারি অফ স্টেট সম্ভবত, তো তিনি এটা ডেলিভারি করলেন না। তো এদের মতবাদ ছিল হচ্ছে রিপাবলিকান, অর্থাৎ যে স্টেটস গুলো নিয়ে ইউনাইটেড স্টেটস গঠিত হয়েছে, সেটা স্টেটগুলোর স্বাধীনতাকে সর্বোচ্চ পরিমাণে রাখা, যে ফেডারেল গভর্নমেন্ট সেটাকে যত কম পারা যায় ক্ষমতা দেয়া। এবং যে ডিবেটটা আমাদের দক্ষিণ এশিয়ায় ছিল 1947 সালের আগের কনস্টিটিউশনাল ক্রাইসিস বলতে যেটা ছিল, সেটা হচ্ছে একটা ফেডারেল রাষ্ট্র গঠন করতে না পারার ব্যর্থতা। আইনের ছাত্রছাত্রীরা ওভাবেই বলবে, নানা সামাজিক অর্থনৈতিক নানা কারণ তো আছে বটে, বাট আইনের দৃষ্টিতে এটা বলা যায়। যাই হোক, তো অন্যদিকে ফেডারেলিস্টরা চাচ্ছিল যে ফেডারেল গভর্নমেন্ট যেটা, তার ক্ষমতাটাকে আরেকটু সংহত করা। এবং এই ফেডারেলিজমের প্রেক্ষাপটে জুডিশিয়াল রিভিউ কতখানি গুরুত্বপূর্ণ সেটাও আমরা যখন আরেকটু পরে আসবো তখন আমাদের কাজে লাগবে। তো এই যাকে বলে একটা মানে ফুটনোট এখানে দিয়ে রাখি, ফুটনোট। যাই হোক, তো এরপরের প্রশ্ন হচ্ছে, আমরা জানি যে আমেরিকা ইংলিশ কমন ল উত্তরাধিকার বহন করছে এবং সেটাকে ডেভেলপ করেছে তারা, এবং অনেক ক্ষেত্রে করলেও, তবে অনেক ক্ষেত্রে ব্রিটেন থেকে এটা আলাদা। ব্রিটেনের সংসদকে বলা হয় যে নারীকে পুরুষ এবং পুরুষকে নারী করা ছাড়া সমস্ত ক্ষমতায় তার আছে, যে কোনো আইন সে প্রণয়ন করতে পারে। এটাকেই আপনি পার্লামেন্টারি সভরেন্টির কথা উল্লেখ করেছেন, এটাকে হয়তো সে পার্লামেন্টারি সভরেন্টি বলে। সেই দেশে জুডিশিয়াল রিভিউ ধারণার জায়গাটা ছিল না 1999 সালের আগ পর্যন্ত। তো এই কথাটা কি সত্য? জুডিশিয়াল ছাড়া, রিভিউ ধারণাটি ছাড়া কি লিবারাল ডেমোক্রেসি প্রতিষ্ঠা করা যায়? এই সম্পর্কে একটু আলোচনা করুন। জি, যেটা হচ্ছে আপনার ইউকে নিয়ে যেটা ডগম্যাটিক স্ট্যান্স, যে তারা হচ্ছে একটা ডিফারেন্ট পলিটিক্যাল সিস্টেম থাকে, তাদের পার্লামেন্টারি সভরেন্টি আছে,
তারা কখনোই ক্লেম করে না তাদের কনস্টিটিউশনাল সভরেনিটি আছে বা কনস্টিটিউশনাল সুপ্রিমেসি আছে। সো আপনার যেটা দেখলাম জন মার্শালের যেই আর্গুমেন্টটা ছিল যে উনি বলছেন কনস্টিটিউশনাল সুপ্রিমেসি সেন্স মেক করে না যদি আমরা জুডিশিয়াল রিভিউ ওখানে না আনি, সেইটা আসলে এখানে সেই আর্গুমেন্ট এখানে খাটে না। তো তার সত্ত্বেও ইউবিতে আমি বলবো না যে জুডিশিয়াল রিভিউ নেই। আমার দুইজন শিক্ষকের দুই ধরনের চিন্তা দোহাই দিয়ে আমি এই কথা বলতে চাই। তো প্রথম এক ধরনের চিন্তা আছে যে আপনার অ্যালিসন ইয়াং, উনি হচ্ছে যে ধরনের চিন্তা করছে ডায়লগ থিওরি নামক এক থিওরি উনি দিচ্ছে। অ্যালিসন ইয়াং বলছেন যে সংবিধানের পরিপন্থী যদি কোনো লেজিসলেটিভ অ্যাকশন থাকে, মানে কোনো আইন যদি সংবিধানের পরিপন্থী হয়, স্ট্রাইক ডাউন করে দেওয়া হয়তো বা এখানে ভালো সলিউশন না, বেটার সলিউশন হবে যে এখানে একটা ডায়লগ স্ট্যাবলিশ হতে পারে যে কোর্ট বলবে যে এটা সংবিধানের পরিপন্থী, কিন্তু এটা হচ্ছে পার্লামেন্ট এটাকে বাতিল ঘোষণা করবে বা পরিবর্তন করবে, তো ডিসিশনটা আবার পার্লামেন্টের কাছে চলে যাবে। তো আমরা হচ্ছে এটার রিফ্লেকশন দেখতে পারি আপনার হিউম্যান রাইটস অ্যাক্ট 1998 এর মধ্যে, যেখানে হচ্ছে এরকম একটা ডায়লগ মেকানিজম তৈরি করা হয়েছে। সো ওখানে হচ্ছে যদিও স্ট্রাইক ডাউন করে ফেলতে পারে না আইনকে, তারপরেও সেটার সেকশন 3 সেকশন 4 যদি আমরা পড়ি তখন দেখব যে ওখানে কোর্টকে ক্ষমতা দেওয়া হচ্ছে যে তারা বলে দিতে পারে যে এই পার্টিকুলার লটা সংবিধানের পরিপন্থী, এটাকে বদলাও। তো আমরা হচ্ছে ইউকে পলিটিক্যাল সিস্টেমটা যেরকম দেখি এবং এই মুহূর্তে আরো যেরকম দেখছি, এটা অনেকটাই একটা লজ্জার উপরে টিকে আছে। এটা হচ্ছে পলিটিশিয়ানদের লজ্জার উপরে টিকে আছে। এবং আমরা যে রিসেন্ট টাইমে দেখছি যে যেরকম হচ্ছে খেলার মাঠ থেকে আমরা রাগ করে চলে যেতাম যে খেলবো না, আউট কেন আমাকে দিলি, ওইভাবেই হচ্ছে এখন প্রাইম মিনিস্টার তাদের পদ ছেড়ে চলে যাচ্ছে দুদিন পর। তো ওই লজ্জার কথার উপর যদি আমি বিশ্বাস রাখি, আমি যদি তার কনস্টিটিউশনাল প্র্যাকটিসের উপরে বিশ্বাস রাখি, তো তাদের কোর্ট ঘোষণা দিচ্ছে যে তাদের তৈরি করা একটা আইন সংবিধানের পরিপন্থী বা হিউম্যান রাইটস অ্যাক্টের পরিপন্থী, তাহলে লজ্জার কারণেও পার্লামেন্টের সেটাকে পরিবর্তন করার কথা। তো এইটা এক ধরনের একটু সফট জুডিশিয়াল রিভিউ হয়তো বা বলা যাবে, কিন্তু জুডিশিয়াল রিভিউ তো বটে, স্ট্রাইক ডাউন করে দিচ্ছে না, কিন্তু আইনটাকে রিভিউ, আইনের কন্টেন্ট তো তারা রিভিউ করছে। এবং দ্বিতীয় ধরনের যেটা চিন্তা, যেটাকে আমার আরেকটু বেশি কনভিন্সিং মনে হয়, ট্রেভার অ্যালেন, বাট যেটা তার অথর হিসাবে উনি নাম ব্যবহার করেন টিআরএস অ্যালেন, ওনার কাছ থেকে জুরিসপ্রুডেন্সের দীক্ষা পেয়েছি। তো উনি হচ্ছে বলছেন যে ওনার যেটা ধারণা, উনি বলছেন পার্লামেন্টারি সভরেনিটি ইজ নো ডাউট দ্য মোস্ট ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ ল ইন দ্য ইউকে। ইউকের যত আইন আছে সবচেয়ে ফান্ডামেন্টাল, সবচেয়ে মৌলিক চিন্তা পার্লামেন্টারি সভরেনিটি, এই কথা নিয়ে দ্বিধা নেই। কিন্তু যখনই আমরা আইনের কথা বলবো তখন সবচেয়ে ফান্ডামেন্টাল, সবচেয়ে মৌলিক চিন্তা হচ্ছে রুল অফ ল। তো যেহেতু রুল অফ ল হচ্ছে সবচেয়ে মৌলিক চিন্তা, তো এই যখনই আইন আসে সাথে সাথে রুল অফ ল সবচেয়ে মৌলিক চিন্তা হিসাবে আসে। রুল অফ ল হচ্ছে পার্লামেন্টারি সভরেনিটি থেকেও মৌলিক চিন্তা। এবং তার ধারণা হচ্ছে কিছুটা জুডিশিয়াল রিভিউ যদি না থাকে, আপনার যদি যারা টিআরএস অ্যালেনের লেখা সাথে পরিচিত, উনি হচ্ছে ডরকিনিয়ান একজন ফিলসফার। সো উনি হচ্ছে কোর্টের পাওয়ারকে বেশ গুরুত্ব দিয়ে দেখেন। তো উনি বলছেন যে যেহেতু রুল অফ ল হচ্ছে সবচেয়ে ফান্ডামেন্টাল চিন্তা, সবচেয়ে মৌলিক চিন্তা, তো রুল অফ ল যেহেতু জুডিশিয়াল রিভিউ ছাড়া থাকতে পারে না, এই জন্য ইউকে লিগাল সিস্টেমের মধ্যে অবশ্যই জুডিশিয়াল রিভিউ সুযোগ আছে। এবং পরবর্তীতে যে ব্রেক্সিট কেসগুলো যখন আমরা দেখলাম, যখন এই ডেমোক্রেটিক লেজিটিমেসি এবং কোর্টের পাওয়ারের মধ্যে কোনটাকে বেশি গুরুত্ব দিব নিয়ে কথাবার্তা আবার শুরু হলো, তখন এই ধরনের টিআরএস অ্যালেনের আর্গুমেন্টটার মতন আর্গুমেন্ট সেখানে ব্যবহার করা হয়েছিল যে রুল অফ ল যেহেতু সবচেয়ে ফান্ডামেন্টাল, তো কোর্টের কিছু ক্ষমতা আছে। এবং ব্রেক্সিট মামলা, যেটা সেকেন্ড ব্রেক্সিট মামলা, সেকেন্ড মিলার কেস, যেটা ওইটার মধ্যে আপনি দেখবেন যে ওখানে যে আর্গুমেন্ট করেছে, ওখানে কিন্তু কোর্টের জুরিসডিকশন নিয়ে অত বেশি আর্গুমেন্ট হয়। ওখানে হচ্ছে তারা জুডিশিয়াল রিভিউটাকে যে কমপ্লিটলি রিজেক্ট করেছে তাদের পলিটিক্যাল সিস্টেম, এমনটাও কিন্তু না। সো হয়তোবা তারা কিছুটা লিনিয়েন্ট হচ্ছে, হয়তোবা আপনি বলবেন এটা মার্কিন ইনফ্লুয়েন্স, কিন্তু তাদের জুডিশিয়াল রিভিউ আমার কাছে মনে হয় অত স্ট্রং জুডিশিয়াল রিভিউ না হলেও কিছুটা জুডিশিয়াল রিভিউ সুযোগ তাদের আছে। তাদের গার্ডিয়ান বলা ঠিক হবে না, কিন্তু
অবশ্যই জুডিশিয়াল রিভিউ। ধন্যবাদ। এই যে আপনি ডরকিনের কথা বলছিলেন, ডরকিন দ্য ফ্রিডমস ল বইতে, যার মানে সাবটাইটেল হচ্ছে দ্য মোরাল রিডিং অফ দ্য আমেরিকান কনস্টিটিউশন, ওখানে সর্বশেষ চ্যাপ্টার 18 বলছে ডাজ ব্রিটেন নিড আ বিল অফ রাইটস। এটি 1996 সালে লিখেছেন এবং 98 সালে মানে হিউম্যান রাইটস অ্যাক্ট পাস হয়েছে। সুতরাং ডরকিন, সবাই হচ্ছে এখন ডরকিনিয়ান হয়ে যাচ্ছে। যাই হোক, তবে এটা সরাসরি না হলেও ইউরোপিয়ান ইউনিয়নের প্রভাব আছে, কারণ ইউরোপিয়ান ইউনিয়নের যেহেতু একটা সুপার ন্যাশনাল ল, সেটার তার সদস্য রাষ্ট্রগুলো মেনে চলার একটা বাধ্যবাধকতা আছে, এই কারণেই হয়েছে। এবং অনেকে মনে করে যে ব্রেক্সিটের পেছনে এই যে ব্রিটিশদের যে ন্যাশনালিজম এবং নিজেদের সভরেন্টি ইত্যাদি যে কনসেপ্টগুলো আবার ফিরে আসে, এটা একটা মানে গুরুত্বপূর্ণ অনুঘটক, যেটা কিনা হিউম্যান রাইটস অ্যাক্টের মাধ্যমে লঙ্ঘিত হচ্ছিল বা বিভিন্ন ইনস্ট্রুমেন্টের মাধ্যমে, ইউরোপিয়ান ইনস্ট্রুমেন্টের মাধ্যমে লঙ্ঘিত হচ্ছিল বলে তারা দাবি করে। যাক, আমাদের মুভ করতে হবে দ্রুত, কারণ আমাদের আসল জায়গায় যেতে হবে। তো এরপরে আমাদের প্রশ্ন হচ্ছে যে এই যে যখন আমরা দেখছি যে 1803 সালে একটা জুডিশিয়াল রিভিউ কনসেপ্টটা হলো, এরপরে দীর্ঘকাল প্রথম শতকে আমেরিকায় এই ধারণাটা যতটা না মানে প্র্যাকটিস করা হয়েছে, গত শতকে বেশি করা হয়েছে। এবং গত শতকের প্রথম দিক থেকে, বিশেষত প্রথম বিশ্বযুদ্ধের পর থেকেই এই জুডিশিয়াল রিভিউটা ইউরোপেও এক ধরনের মানে দানা বাঁধতে শুরু করে এবং এটা নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়। এবং 1920 সালে অস্ট্রিয়া কনস্টিটিউশনে, যেটা প্রণয়নে কেলসন ছিলেন এবং বিচারক হিসেবেও সেখানে ছিলেন কনস্টিটিউশন কোর্টে। এবং 1922 সালে সম্ভবত ভাইমার রিপাবলিকের যে কনস্টিটিউশন হলো সেখানে ছিল না, যেটা আমাদের মূল তর্কের জন্য প্রয়োজন হবে। তো এই ব্যাপারটা নিয়ে আলোচনা করুন, এই দুটো সংবিধান এবং এই যে দুজন ব্যক্তির নাম বলা হলো, এরা কারা এবং এদেরকেও একটু যদি পরিচয় করিয়ে দেন। হ্যাঁ, জি জি। সো যারা জিওগ্রাফি মোটামুটিও জানেন, অস্ট্রিয়া এবং জার্মানি যে পাশাপাশি, এবং তাদের মধ্যে কালচারাল সিমিলারিটি, পলিটিক্যাল সিমিলারিটি সম্পর্কে জানেন। তো কেলসনকে পরিচয় চেনা যায় হচ্ছে একটা অস্ট্রিয়ান স্কলার হিসাবে। তিনি হচ্ছে, যারা জুরিসপ্রুডেন্স পড়েন তারা কেলসনের পিওর থিওরি অফ ল মাধ্যমে হয়তো বা তাকে চিনেন, কিন্তু কেলসন হচ্ছে কনস্টিটিউশনাল থিওরিতে তার আরো অনেক কন্ট্রিবিউশন। তো সে হচ্ছে যখন অস্ট্রিয়া প্রথম বিশ্বযুদ্ধের পর সংবিধান প্রণয়নের কাজ শুরু করে, তো ওই 1920 সালে যে সংবিধানটা প্রণয়ন করা হয়, যেটা এখনো মোটামুটি তাদের জন্য চলমান আছে, তো সেই সংবিধানের যে ড্রাফটিং কমিটি, তার একজন মেম্বার ছিলেন কেলসন এবং খুব ইম্পর্টেন্ট সিগনিফিকেন্ট একটা মেম্বার ছিলেন। এবং পরবর্তীতে 1920 সাল থেকে 1929 সাল পর্যন্ত সে অস্ট্রিয়ান কোর্টের জাজ হিসাবেও কাজ করেন। সো অস্ট্রিয়ান কোর্টে হচ্ছে ফেডারাল ল এবং লোকাল ল দুইটাকেই আনকনস্টিটিউশনাল ঘোষণা দেওয়ার ক্ষমতা তাদের কোর্টকে দেওয়া হয়েছিল। আর ভেইমার সংবিধানের যেটা হয়েছিল, ভেইমার সংবিধান যখন তৈরি করা হচ্ছে, সেই সময় হয়তোবা যেটা স্কলাররা বিশ্বাস করেন যে সেই সময়টাকে যতটা সম্ভব ডেমোক্রেটিক লেজিটিমেসি দেওয়ার চেষ্টা হয়েছিল। তো এটাকে খুবই ডেমোক্রেটিক একটা কনস্টিটিউশন তৈরি করার হিসাবে তৈরি করার চেষ্টা হয়েছিল, যেটা আমরা দেখি যে সংবিধান যখন মডার্ন সিস্টেমগুলোর মধ্যে তৈরি করা হয়, দুই ধরনের বিশ্বাসকে খুব গুরুত্ব দেওয়া হয়। একটা হচ্ছে ডেমোস আর একটা হচ্ছে রুল অফ ল। সো ডেমোস সিস্টেম যেটা, তারা হচ্ছে পার্লামেন্টারি সিস্টেমের উপরে অনেক নির্ভরশীল হয়ে যায়, তারা ডেমোক্রেটিক লেজিটিমেসিকে বেশি গুরুত্ব দেয়। আর রুল অফ ল সিস্টেম যেটা, তারা হচ্ছে কোর্ট ছাড়া তাদের সিস্টেম কল্পনাও করতে পারে না। সো মানে জুডিশিয়াল রিভিউ ওয়ালা কোর্ট ছাড়া তাদের সিস্টেম কল্পনাও করতে পারে না। তো অস্ট্রিয়ান, আমি একটু এটাকে নতুন ভাবে করতে চাই, যে একটাকে বলতে পারি যে ভাইমার কনস্টিটিউশন হলো, সেটা প্রণয়নে আবার আরেকজন বিখ্যাত সমাজতান্ত্রিক, সমাজ বিজ্ঞানী এবং আইনের ছাত্র বলা চলে, তিনি আইনি শিক্ষার্থী ছিলেন, ম্যাক্স বেবার, সেই কমিটিতে ছিলেন এবং প্রণয়নের পিছনে ছিলেন। একটা জিনিস, যে কার্ল স্মিথের পিছনে ম্যাক্স বেবারের ভূমিকা মানে প্রভাব আছে। এবং তো এই মানে তাদের দৃষ্টিভঙ্গিটা কি, জার্মান দৃষ্টিভঙ্গি হচ্ছে যে এটাকে গণতান্ত্রিক হতে হবে এবং এটাকে যাকে বলে জনগণের, যাতে এটা একটা কালচারাল রিলেটেড হয়, একটা সমাজের সাথে, মানে এটা যাতে একটা সমাজসম্মত হয়, নট সংবিধান। এটা লিবারাল, আর লিবারালরা মনে করো অন্যদিকে কেলসন বা অন্যান্যরা, যে ধরেন এটা একটা আইডিয়া তাদের থাকে যে এই প্রিন্সিপলস গুলো থাকতে হবে এবং এগুলোকে এইভাবে ইমপ্লিমেন্ট করতে হবে। আমরা বলতে পারি একদিকে আইডিয়ালিজম আর একদিকে হচ্ছে কি প্র্যাগম্যাটিজম। আমি এইভাবে ভাগ করতে চাই, জানি না কতখানি এই ভাগটা অ্যাপ্রোপ্রিয়েট, বাট করা যেতে পারে। হ্যাঁ, জি জি। যেটা হচ্ছে আপনার
কেলসনকে যেই দলে ফেলানো হয় মনে করা হয় যে সে একটা আইডিয়ালিস্ট মানুষ, এবং কেলসনের লেখা পড়লেও দেখবেন উনি লিগালিটির উপরে তার বিশাল এমফেসিস, থিওরির নাম দিচ্ছে পিওর থিওরি অফ ল, যার সাথে সোশিওলজির সম্পর্ক নেই, ফিলোসফির সম্পর্ক নেই, সায়েন্সের মাধ্যমে ল প্রমাণ করবে। আর স্মিথের দাবি ছিল, স্মিথের পরিচয় করায় দেয়নি, সরি, স্মিথ হচ্ছেন একজন জার্মান জুরিস্ট, বিশাল গুরুত্বপূর্ণ তাদের জন্য একজন ফিলোসফার, কিন্তু তার কলঙ্ক হচ্ছে উনি একজন নাৎসি পার্টির মেম্বার ছিলেন। সো আপনি স্মিথের ইনফ্লুয়েন্সটা বুঝতে পারবেন, দেখেন যে নাৎসি পার্টির যারা মেম্বার ছিলেন তাদেরকে কিন্তু যুদ্ধের পর রিজেক্ট করে দেওয়া হয়েছে, তাদের চিন্তা ভাবনা নিয়ে আমরা কথাবার্তা খুবই কমই বলি। সেই তুলনায় স্মিথ কিন্তু বহুদিন বেঁচে আছেন এবং গুরুত্ব তার এখনো আছে কনস্টিটিউশনাল থিওরিতে। সো স্মিথের যেটা কথা ছিল, স্মিথ হচ্ছে নিজেকে কিছুটা রিয়ালিস্ট হিসাবে দাবি করতেন, যে বাস্তববাদী কথা বলতে হবে, এইসব লিগালিটিতে আটকায় যাওয়া যাবে না, আপনার হচ্ছে সিম্যান্টিক্সে আটকায় যাওয়া যাবে না, আপনার এমন কথা বলতে হবে যেটা বাস্তবের সাথে মানানসই। তো আপনার ভাগ বন্টন আমার ভালোই পছন্দ হয়েছে। সো ওই সময় হচ্ছে আপনার অস্ট্রিয়ান যে কনস্টিটিউশনটা তৈরি করা হয়, তখন যখন হচ্ছে ভেইমার কনস্টিটিউশনের সমালোচনা হয়, তখন হচ্ছে পাবলিক লয়ের যারা স্কলার্স তারা হলো অস্ট্রিয়ান কনস্টিটিউশনটার প্রতি প্রচুর সিম্পেথি দেখানো শুরু করে, এবং তারা হচ্ছে এই জুডিশিয়াল রিভিউ আনার জন্য একটা দাবি তুলে একটা কনস্টিটিউশনাল কোর্ট তৈরি করার কথা বলে, এবং এটার নাম দেয় তারা দ্য অস্ট্রিয়ান সলিউশন, যে একটা ভেইমার কনস্টিটিউশনটা টিকে থাকতে হইলে আমাদের হচ্ছে জুডিশিয়াল রিভিউওয়ালা একটা কনস্টিটিউশনাল কোর্ট প্রয়োজন। তাদের কোর্ট ছিল, কোর্টের অ্যাপিলেট জুরিসডিকশন ছিল অনেক দূর পর্যন্ত, কিন্তু তাদের হচ্ছে জুডিশিয়াল রিভিউ বলতে আমরা যেটা বুঝি সেরকম ক্ষমতা দেওয়া ছিল। তো এই হচ্ছে আপনার তাদের সংবিধানের কিছুটা পরিচিতি আর কি। ধন্যবাদ। তো 1900 আমি সম্ভবত ভাইমার কনস্টিটিউশন কবে করেছে এটা ভুলে গেছি, সম্ভবত 1922 না, 1920ই হবে, দুটো কনস্টিটিউশন 1920 সালে। হ্যাঁ 1919 হ্যাঁ হ্যাঁ। তো তো তারপরে আমরা দেখছি যে 1928 সালে একটা সম্মেলন হয়, যে ওখানকার কনস্টিটিউশনাল ল টিচার এবং থিওরিস্টদের নিয়ে, যেখানে কিনা কেলসন, জার্মানিতে কেলসনের মতবাদটা খুব বেশি পপুলার হয়ে ওঠে, স্মিথ ততটা না। তো তারপরে 1919 সালে কেলসন একটা লেখা লেখেন, যে নেচার অ্যান্ড, এটার নামটা হচ্ছে, সরি আমি নেচার অ্যান্ড ডেভেলপমেন্ট অফ কনস্টিটিউশনাল অ্যাডজুডিকেশন। এখানে তিনি জুডিশিয়াল রিভিউ কনসেপ্টটাকে মানে 20 শতকের প্রেক্ষাপটে জার্মানি এবং অস্ট্রিয়ান প্রেক্ষাপটে সেটাকে ইয়া করেন, মানে প্রতিষ্ঠা করার চেষ্টা করেন মতাদর্শিক ভাবে, ইন্টেলেকচুয়ালি। হ্যাঁ, তো এইটা নিয়ে আলোচনা করুন এবার। সো কেলসনের আসলে এখানে কিছুটা হলো পিওর থিওরি অফ ল এর কথা বলতে হয়। কেলসনের যেটা ফিলোসফিক্যাল এবং লিগাল আর্গুমেন্টের মেথডটা ছিল, উনি হলো বিশ্বাস করতেন যে যদি ক হতে হলে খ হতেই হয়, তাহলে যদি আমি বলি ক আছে তাহলে আমার বলতে হবে খ আছে। সো এরকম একটা থিওরি দিয়ে উনি বললেন যে লজিক্যাল নেসেসিটির কারণে আমাদের মনে করে নিতে হবে যে দুইটা ল একই লিগাল সিস্টেমে তখনই এক্সিস্ট করতে পারে যখন হয় তারা একজন আরেকজনের থেকে সৃষ্টি হয়েছে, অথবা তারা দুইজনই অন্য আরেকটা ল থেকে সৃষ্টি হয়েছে। তো এটা নিয়ে বেশি একটা আগাবো না, কিন্তু মানে যেটাকে উনি গ্রান্নম থিওরি বলে। সো উনার পুরা মডেলটাই হচ্ছে লিগাল হায়ারার্কির মডেল। তো তার লিগাল হায়ারার্কির মডেল যদি আপনাকে সেন্স মেক করতে চায়, তো আপনি গ্রান্ড নর্মের পরেই যে নামবেন, নেমেই আপনার সংবিধানের কাছে পাবেন। সো পজিটিভ ল যেটাকে বলে, যে যেটাকে আপনি ট্যাঞ্জিবল ল হিসাবে কল্পনা করতে পারেন কিছুটা। সো ওই পজিটিভ ল এর তার কাছে সবচেয়ে বড় ল হচ্ছে কনস্টিটিউশন। তো ওনার কথা যদি আমি মানি, তাহলে হচ্ছে আমার মানতে হবে যে একটা সব যত ল আছে লিগাল সিস্টেমে তাদের সে সব গ্রান্নম থেকে সৃষ্টি হয়, এবং তারপর হচ্ছে সব সংবিধানের থেকে সৃষ্টি হয়, অথরিটি সব সংবিধানের থেকে হয়। তো যেহেতু তারা সংবিধানের মাধ্যমে সৃষ্টি হচ্ছে, কেলসনের লজিক্যাল নেসেসিটি হচ্ছে যে যেহেতু তারা অথরিটি সংবিধানের থেকে পাচ্ছে, তারা সংবিধানের থেকে সাবঅর্ডিনেট ল এবং সংবিধানের পরিপন্থী হতে পারে এমন কোন ল তারা সৃষ্টি করতে পারবে না স্ট্যাটিউটের মাধ্যমে। এবং পার্লামেন্টও যেহেতু সংবিধানের থেকে শুরু হচ্ছে, তারাও সৃষ্টি হচ্ছে, তারাও এমন ল তৈরি করতে পারবে না, এমন কোনো কাজ করতে পারবে না যেটা সংবিধানের পরিপন্থী। এটা হচ্ছে তার জন্য একদম সিম্পল লজিক্যাল নেসেসিটি। এরপর উনি যেটা বলছে যে উনি বলছে যে আমরা অহেতুক
জুডিশিয়াল পাওয়ার, লেজিসলেটিভ পাওয়ার এবং এক্সিকিউটিভ পাওয়ারের মধ্যে পার্থক্য খুঁজে বেড়ায়। আসলে তাদের মধ্যে ওই রকম হার্ড অ্যান্ড ফাস্ট পার্থক্য নেই, তাদের কাজগুলাকে একই রকম ভাবে উনি চিন্তা করছেন। উনি মনে করছেন জুডিশিয়াল কাজ, লেজিসলেটিভ কাজ এবং এক্সিকিউটিভ কাজ একই ধরনের। উনি লেজিসলেটিভ কাজ এবং জুডিশিয়াল কাজের পার্থক্য করার সময় বলছে তাদের মধ্যে পার্থক্য হচ্ছে একটা ডিগ্রি অফ ডিসক্রিশনের পার্থক্য। উনি বলছেন যখন আমরা ল তৈরি করি তখন আমাদের অনেকগুলা ল তৈরি করার সুযোগ থাকে, ডিসক্রিশন থাকে কোনটাকে আমি বাছাই করব। উনি বলছেন যে কোর্ট যখন ল অ্যাপ্লাই করে তারও ডিসক্রিশন থাকে, কিন্তু তার ডিসক্রিশন কম, কারণ তার তৈরি করা লগুলা ব্যবহার করে জাজমেন্ট দিতে হচ্ছে। সো ওনার কাছে হচ্ছে এই যেটা হচ্ছে কার্ল শ্মিট এবং অন্যান্য মানুষরা যেটা আর্গিউ করতে ওই সময়, যে জুডিশিয়াল রিভিউ যদি দেওয়া হয় কোর্টকে, তাহলে কোর্ট একটা পলিটিক্যাল অ্যাক্টর হয়ে যাবে। তো তার কাছে মনে হয় যে পলিটিক্যাল অ্যাক্টর এবং জুডিশিয়াল অ্যাক্টরের এই ডিফারেন্সটাই তার কাছে বেশি একটা লজিক্যাল মনে হয় না। তার কাছে মনে হতো যে সবকটা কাজে একই ধরনের, কোর্ট সবসময় পলিটিক্যাল, তার কাজও পলিটিক্যাল। সো তার হচ্ছে ওই ডিফারেন্সটা বেশি একটা তার কাছে সেন্স মেক করে না, এবং ওইটার কারণে উনি মনে করছেন যে জুডিশিয়াল রিভিউ তো আনাই যেতে পারে, যে আপনাদের জুডিশিয়াল রিভিউর এগেনস্টে যেসব অ্যাজাম্পশন আছে সেগুলো ভুল। উনি সাথে বলছেন কনস্টিটিউশনাল গ্যারান্টির কথা উনি বলছিলেন। উনি বলছেন যে কনস্টিটিউশনাল গ্যারান্টি যেটা আছে, দুই ধরনের কনস্টিটিউশনাল গ্যারান্টির কথা বলেন উনি, একটা হচ্ছে প্রিভেন্টিভ, একটা হচ্ছে রিগ্রেসিভ। সো উনি বলছেন যে প্রিভেন্টিভ গ্যারান্টি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারির মাধ্যমে আসবে, যে আগের থেকেই আপনি কনস্টিটিউশনালি গ্যারান্টির যেসব অধিকার আপনার আছে এগুলা তখনই হচ্ছে গ্যারান্টি থাকবে যখন একটা ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি থাকবে আপনার সেই সেটাকে এনফোর্স করার জন্য। এবং রিগ্রেসিভ যেটার কথা বলছি উনি, যে হয়ে যাওয়ার পরে যেটাকে বাতিল করার যে প্রয়োজনীয়তা, যে কনস্টিটিউশনাল গ্যারান্টি যদি ভঙ্গ করা হয় তাহলে সেই কাজটাকে বাতিল করে দেওয়ার যে প্রয়োজনীয়তা, উনি ওই রিগ্রেসিভ কনস্টিটিউশনাল গ্যারান্টির জন্য লজিক্যাল নেসেসিটি মনে করছেন যে একটা কনস্টিটিউশনাল কোর্ট থাকতেই হবে যার জুডিশিয়াল রিভিউ ক্ষমতা আছে। এবং উনিও হচ্ছে আমরা যেটা নিয়ে কথা বলেছি অলরেডি, রুল অফ ল মডেল যেটা, সেটা এন্ডোর্স করছেন। তো উনিও মনে করছেন যে আপনার ডেমোক্রেসির জন্যই প্রয়োজন যে ডেমোক্রেটিক লেজিটিমেসি কমালা কোর্টকেও এই ক্ষমতা আপনার দিয়ে দিতে হবে, না হলে ডেমোক্রেসি রক্ষা হবে না। সো খুব তাড়াতাড়ি এবং সংক্ষেপে বললে এটাই হচ্ছে কেলসনের মেইন থিসিস গুলো ছিল। পরবর্তী থিসিস গুলো উনি স্মিথের রিপ্লাই এর পর দিচ্ছেন আর কি। হ্যাঁ, তার ধন্যবাদ। যেটা আপনি বলছিলেন যে এই পিওর থিওরি নিয়ে আলোচনা করেছিলেন, এবং আমরা যেটা হয় যে আমার যেটা মনে হয়েছে এই কেলসনের কনস্টিটিউশনাল ল সম্পর্কে তার যে লেখালেখি, এটা পড়লে বরং তার পিওর থিওরি, অন্যান্য ইন্টারন্যাশনাল লর যে তার থিওরি, এটা বুঝতে বরং সুবিধা হয়। কারণ তার ক্ষেত্রে, লিবারেলিজ ক্ষেত্রে, যেমন ধরেন এখন যে ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার সাথে আমেরিকার, এটা তো প্রক্সি ওয়ারই এক প্রকারের, সুতরাং রাশিয়ার সাথে আমেরিকার ডিফারেন্সটা কি? আমেরিকা চায় যে লিবারেল হেজিমনি বা লিবারেলিজমটাকে সারা পৃথিবীতে গ্রহণ করতে হবে। কেন? ভবিষ্যতে চায়নার সাথে একটা যুদ্ধ আসতেছে, হয়তো আমরা জানি না। তো এটা হচ্ছে যে লিবারেলিজম হচ্ছে এই আইডিয়াস গুলো ইন্টারন্যাশনালি, গ্লোবালি সব ক্ষেত্রে প্রযোজ্য, এবং এটা থেকে বিচ্যুতি হওয়া যাবে না। এই কারণে দেখবেন যখন চায়না করে তখন তার বলে যে, ব্লিংকেন বলছেন যে আমাদের ভ্যালুজের বিপক্ষে তারা কাজ করছে। তো কেলসন অনেকটা, যেহেতু লিবারেল, তার মতে যে লিবারালিজম ইন্টারন্যাশনাল পর্যায়ে যে ইউডিএইচআর বলি, ইন্টারন্যাশনাল ইনস্ট্রুমেন্টস বলি, সেটা লিবারালিজমের ভিত্তিতে তৈরি হবে, এবং সেটাই লেজিটিমাইজ করবে হচ্ছে ন্যাশনাল কনস্টিটিউশন গুলো, ন্যাশনাল কনস্টিটিউশন লেজিটিমাইজ করবে পার্লামেন্টারি অ্যাক্টস গুলোকে, এইভাবে হায়ারার্কিটা চলতে থাকবে। সুতরাং এটাও আমাদের বুঝতে সুবিধা হয় যখন কনস্টিটিউশনাল ল তার যে থিওরি সেটা বুঝি। তো এখন আমরা যাচ্ছি যে এর বিপরীতে, মানে যে গার্ডিয়ান কথাটা তো ব্যবহার করলেন স্মিথই, যে তাহলে কি কোর্ট গার্ডিয়ান হচ্ছে, এবং এই কোর্ট গার্ডিয়ান হওয়া কি ঠিক কিনা, এবং জার্মানি অর্থাৎ ভাইমার রিপাবলিকের প্রেক্ষাপটে তার অর্থাৎ কার্ল স্মিথের বক্তব্যটা কি ছিল, একটু যদি মানে ব্যাখ্যা করেন। হ্যাঁ, ধন্যবাদ জয় ভাই। তো স্মিথের যেটা কথা ছিল, স্মিথ হচ্ছে, কেলসন প্রথমে স্মিথের সাথে এঙ্গেজ হয় নাই, স্মিথ প্রথমে এসে কেলসনের সাথে এঙ্গেজ হলেন। উনি রিপ্লাই একটা আর্টিকেল লিখলেন, গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন। তো ওটার মধ্যে স্মিথের যে স্মিথের দাবি বুঝার জন্য প্রথমে যেটা জেনে রাখা প্রয়োজন, যে স্মিথ তার পলিটিক্যাল ফিলসফিতে বাইপার্টিসানকে দেখতেন হচ্ছে যে পলিটিক্যাল অ্যাক্টরসরা হয় আপনার ফ্রেন্ড, না হলে আপনার এনিমি, কোনো মিডিল গ্রাউন্ড। সো উনি যে বাইপার্টিসান সিস্টেমটাকে
ওনার বেশ অপছন্দ ছিল, এই জন্য উনি পার্লামেন্টকে ক্ষমতা দেওয়ার বিপক্ষে ছিলেন। তো ওই চিন্তা থেকে উনি প্রথমে যেটা বলছেন, স্মিথ হচ্ছে তার থিওরির মধ্যে, উনি বলছেন যে লিগাল পজিটিভিজম হচ্ছে ইনডিটারমিনেটেড। তো উনি বলছেন যে আমরা যদি লিগাল পজিটিভিজম বলতে উনি যেটা বলছেন যে মানব সৃষ্টি যে আইনগুলো আছে সেগুলোকে যদি আমি প্রকৃতপক্ষে আইন মনে করি, তাহলে এক পর্যায়ে যে আইনের মধ্যে গ্যাপ দেখা দিবে। এক পর্যায়ে যে পজিটিভিস্ট ল বলে দিতে পারবে না আমাদেরকে, পজিটিভ ল, যে একটা প্রবলেম থেকে আমরা কিভাবে বাঁচবো। এবং ওনাদের জন্য এই জিনিসটা অনেক রেলেভেন্ট ছিল এই কারণে, কারণ ওনাদের সময় এইসব পলিটিক্যাল টেনশন দুদিন পর পরই আসছিল, এবং ওই সময় হিটলারের টেনশন ছিল, কমিউনিজমের টেনশন ছিল, ন্যাশনাল সোশ্যালিজম, যেটার সাথে প্রথমে উনি ওটাকে ক্রিটিসাইজ করেছিলেন কিন্তু পরে যে সেখানে জয়েন করলেন, ওইটা টেনশন ছিল। এবং অবশ্যই প্রথম বিশ্বযুদ্ধর যে তাদের ডেভাস্টেশন সেটাও তাদের উপরে ছিল। তো তো ওই সময় হচ্ছে উনি বলছেন যে এইটার থেকে সলিউশন এটার একটাই, সেটা হচ্ছে সলিউশনটা এক্সট্রা লিগাল সলিউশন হতে হবে। তো উনি বলছেন যে কোর্টের মাধ্যমে, লিগালিটির মাধ্যমে এই সলিউশন হবে না, একটা সংবিধানের, উনি হচ্ছে এখানে দোহাই দিচ্ছে ওয়েমার কনস্টিটিউশনের আর্টিকেল 48, উনি বলছেন যে এই ওয়েমার কনস্টিটিউশন একটা প্রেসিডেন্সিয়াল বা কনস্টিটিউশনাল ডিক্টেটরশিপের কথা বলে। উনি বলছেন যে একটা ডিক্টেটরের মতন পাওয়ার থাকবে যখন ইমার্জেন্সি হবে, যখন আর আইনের মাধ্যমে। একটু ইন্টারাপ্ট করি যে আমাদের এটা ইন্টারপ্রিট করার জন্য যে আর্টিকেল 48 ইন্টারপ্রিট করার মানে দুইটা স্কুল ছিল বলা যায়। যারা কেলসন বা লিবারাল তারা বলছিলেন যে এখানে সুপ্ত আকারে জুডিশিয়াল রিভিউর ক্ষমতা আছে, যেটাকে আরো বিকশিত করা দরকার। অন্যদিকে স্মিথ বলছেন যে এখানে তো কোনো অস্পষ্ট অবস্থানই থাকা দরকার, মানে থাকা যাবে না, এবং প্রেসিডেন্টই সমস্ত ক্ষমতা মানে ইন্টারপ্রেট করার ক্ষমতা ভোগ করবেন। যাই হোক, আমি ইন্টারাপ্ট করার জন্য দুঃখিত। তো উনি হচ্ছে বলছেন যে এরকম ইমার্জেন্সি সিচুয়েশন যখন দেখা দিবে, যখন ক্রাইসিস দেখা দিবে, তখন হচ্ছে ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড যে প্রেসিডেন্ট আছে, যিনি হচ্ছে ডাইরেক্ট ভোটের মাধ্যমে ইলেক্টেড, উনি হচ্ছে এটাকে মনে করছেন যে এটা ডেমোক্রেটিক লেজিটিমেসি পার্লামেন্টের থেকে বেশি, কারণ পার্লামেন্টের ভোটটা মেম্বারদেরকে দেওয়া হচ্ছে, তারা মিলে পার্টি গঠন করছে, এবং তারা হচ্ছে যখন ডিসিশন নেয় তখন তাদের মধ্যে অনেক ইন্টারনাল পলিটিক্স এর মাধ্যমে ডিসিশন নিতে হচ্ছে। উনি মনে করছেন যে ডিরেক্টলি ইলেক্টেড প্রেসিডেন্টকে এই ক্ষমতা দেওয়া হচ্ছে যে যখন এই ইমার্জেন্সি ক্রাইসিস হবে তখন সে ডিক্রির মাধ্যমে এই ক্রাইসিসের মোকাবেলা করবে। যখন পজিটিভিজম হেরে যাবে তখন এই কনস্টিটিউশনাল ডিক্টেটরটা এসে আমাদেরকে বাঁচাবে। উনি মনে করছেন যে এই সলিউশন আমরা কখনোই কনস্টিটিউশনাল অ্যাডজুডিকেশনের মাধ্যমে পাবো না, কারণ উনি মনে করছেন কনস্টিটিউশনাল অ্যাডজুডিকেশন যে জিনিস সেটা হচ্ছে কোর্টের পাওয়ার, কোর্টের কাজটাই এই ধরনের যে তারা পলিটিক্যাল কোয়েশ্চেন অ্যাড্রেস করবে না, তারা এই পলিটিক্যাল কাজ করতে গেলে তারা তাদের অ্যালোকেটেড পাওয়ারের বাইরে চলে যাবে, মানে তারা সেপারেশন অফ পাওয়ারের ভায়োলেশন করে ফেলবে। এবং উনি বলছেন যে কনস্টিটিউশনাল অ্যাডজুডিকেশন সবসময় কন্টেস্টেড থাকবে। সো যেটা আমাদের কিছুটা সত্য, মনে করেন বেসিক স্ট্রাকচার নিয়ে যেরকম আমরা দ্বিমত পোষণ করি। তো উনি মনে করছেন এই কন্টেস্ট থাকে সবসময় এবং ইটস অলওয়েজ সাবজেক্ট টু ডিসএগ্রিমেন্ট। তো বলছে যেহেতু কনস্টিটিউশনাল এডুকেশন এই কন্টেস্ট থাকবেই এবং ডিসএগ্রিমেন্ট থাকবেই, এটা একটা পলিটিক্যাল এক্সারসাইজ হয়ে যাবে, এইটা জুডিশিয়াল এক্সারসাইজ থাকবে না, তাকে এই ক্ষমতা দেওয়ার দরকার নেই। এর থেকে সবচেয়ে বেশি পলিটিক্যাল লেজিটিমেসি, ডেমোক্রেটিক লেজিটিমেসি যার কাছে আছে তাকে ক্ষমতা দেয়। এবং উনি মনে করছে, ওনার বিশ্বাস ছিল যে সকল ক্ষমতার উৎস হচ্ছে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, যাদেরকে হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যা বলছে দ্যাট ইজ দ্য রিয়াল উইল অফ দ্য পিপল। তার পলিটিক্যাল ফিলসফির মজার চিন্তাটা হচ্ছে উনি মনে করতেন পার্লামেন্ট মানুষের উইলকে কমপ্লিটলি রিপ্রেজেন্ট করে না। উনি মনে করে পার্লামেন্টের বাইরেও মানুষের একটা ইউনিফাইড উইল আছে। উনি মনে করছেন এই ইউনিফাইড উইলটা পার্লামেন্টে যে হারায় যায়। তো উনি মনে করছেন যে পার্লামেন্টকে এই কাজ দেওয়া যাবে না। একমাত্র উপায়, উনিও কেলসনের মতন, কেলসনের যেরকম লজিক্যাল নেসেসিটির কথা বলে, স্মিথ হচ্ছে বলছে এটা রিয়ালিজমের কারণে, বাস্তবের কারণে, বাস্তব নেসেসিটি হচ্ছে আমাদের এই পাওয়ারটা একটা কনস্টিটিউশনাল ডিক্টেটরকে দিয়ে দিতে হবে। এবং উনি দাবি করেন যে আর্টিকেল 48 এই কাজই করা হয়েছিল, যে কনস্টিটিউশনাল
ডিক্টেটরশিপই ক্রিয়েট করা হয়েছিল। সো ডিক্টেটরশিপ কথাটা আমরা যেরকম নেগেটিভ টোনে ইউজ করি, ওনার জন্য এটা এত নেগেটিভ টোনের জিনিস ছিল না। মাত্র তখন মজার ব্যাপার, ওনার একটা বইও আছে ডিক্টেটরশিপ নিয়ে। জি জি। তো ওনার এবং ওনার সবচেয়ে নোটেবল কন্ট্রিবিউশন এগুলাই। এবং উনি মাত্র, যেহেতু আমরা এখন বহুদূর আসছি গত 100 বছরে, ওনার সময় তারা মাত্র রাজার থেকে বের হলো। তো তার কাছে হচ্ছে প্রেসিডেন্টটা অনেকটা ওইরকম রাজার মতনই ছিল। তো তাদের সময় এখন যেটা, এটার সাপোর্টার হয়তো খুব বেশি পাওয়া যাবে না, কিছু অবশ্যই আছে, কিন্তু ওই সময় এটার সাপোর্টার অনেকই থাকার কথা। যাই হোক, এক্ষেত্রে আমিও মনে করি যে পিপলস উইল ইজ অ্যাবসলিউট, পিপল ইজ দ্য ডিক্টেটর, তারা ডিক্টেট করবে এই অর্থে। এবং আমরা পরে আসবো, যাই হোক সেটা পরেই আসি। এখন আপনি বলুন যে কার্ল স্মিথের বিপরীতে কেলসন কি যুক্তি দিলেন, যুক্তি খণ্ডন করলেন কিভাবে, একটু যদি আলোচনা করতেন। তো কেলসনের রিপ্লাই যেটা ছিল, কেলসনের প্রথম কথা ছিল যে আপনি হচ্ছে এটা অযথাই মনে করছেন যে দেয়ার ইজ আ সেপারেট উইল অফ দ্য পিপল বিয়ন্ড দ্য পার্লামেন্ট। বলছে যে আপনার এটার কোনো, এগেন উনি লজিক্যাল নেসেসিটির কথা বলছে, উনি ওই সায়েন্টিফিক যেই উপায়ে উনি চিন্তা করেন, ওই উপায়ে বলছেন যে এটার কোনো প্রমাণ নাই আপনার কাছে যে এরকম সেপারেট উইল অফ দ্য পিপল আছে। উনি বলছেন আপনি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিকে বেশি ডেমোক্রেটিক্যালি লেজিটিমাইজড একটা বডি হিসাবে চিন্তা করছেন, কিন্তু আপনি এই বাস্তব ভুলে গেছেন যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিও হচ্ছে পার্টি রিপ্রেজেন্টেটিভদের মাধ্যমেই গঠন করা হয়েছিল। সো উনি বলছেন যে কোনো কারণ নাই এটাকে একটা আলাদাভাবে আরো বেশি ডেমোক্রেসি আলা একটা ইনস্টিটিউশন হিসেবে চিন্তা করতে। এবং উনি বলছেন, যেটা আমাদের সবার কাছে অবভিয়াস মনে হচ্ছে, যে উনিও বলছেন যে স্মিথের আর্গুমেন্ট গুলো ইমপ্লিসিটলি অথরিটেরিয়ান একটা রিজিমকে সাপোর্ট করে। তো সে আরো বলছে যে তার সিস্টেমটা হলো গিয়ে একটা আমাদের এমন একটা সিস্টেমের মধ্যে ফালাই দিবে যে মানুষের হচ্ছে খুব কম এলবো রুম থাকবে। সো একটা যদি খারাপ একটা শব্দ বলবো যে একটা বাংলাদেশে চিপার মধ্যে পড়ে যাব আমরা, যেখানে আমরা নড়াচড়া করতে পারবো কিন্তু খুবই কম। তো ওনার চিন্তা হচ্ছে যে এভাবে একজনের উপরে এই কনফিডেন্সটা দিলে আপনার প্রবলেম এটা হবেই যে আপনি বলছেন আপনার ফ্রিডম আছে কিন্তু খুবই খুবই কম ফ্রিডম। এবং উনি বলছেন যে লিগালিটি হলো পলিটিক্যাল ডিসিশনের পথে বাধা দেয় না, যেটা হচ্ছে স্মিথের দাবি ছিল। স্মিথের কথা হচ্ছে যে আপনারা লিগালিটির দোহাই দিয়ে মানুষের অ্যাকচুয়াল যে পলিটিক্যাল অ্যাকশনটা সেটা আটকায় দিচ্ছেন, অ্যাকচুয়াল যে রাজনৈতিক নেসেসিটিটা সেটা পূরণ করতে দিচ্ছেন না। তো এই জিনিসটাকে একদম সম্পূর্ণভাবেই রিজেক্ট করে দেন কেলসন। এবং কেলসন বলতেছেন যে আপনার হচ্ছে যদি একটা ডেমোক্রেসিকে আপনি বলেন যে ডেমোক্রেসি রক্ষার স্বার্থে আপনার ডিক্টেটরশিপ লাগবে, তো উনি বলছেন যে একটা ডেমোক্রেসি রক্ষা করার জন্য যদি আপনি মানুষের উইলকে দাবায় ফেলেন, মানুষের ইচ্ছার বিপরীতে যে যদি আপনি একটা ডেমোক্রেসি রক্ষা করার কথা বলেন, তাহলে সেটা কখনোই ডেমোক্রেসি থাকে না। সো এই আর্গুমেন্ট গুলা হচ্ছে তার অনেক অনেক লেখালেখি তাদের এটা নিয়ে, কিন্তু এই আর্গুমেন্ট গুলা তাদের মেইন আর্গুমেন্ট ছিল। ধন্যবাদ। এই যে যখন তর্ক বিতর্ক চলছিল, এর মাঝখানেই একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, যেটা জার্মানির ইতিহাস, পৃথিবীর ইতিহাসই বদলে দিয়েছে। সেটা হচ্ছে 1932 সালে 20 জুলাই, যে প্রুশিয়া, যেটা ছিল জার্মানির সবচেয়ে বড় ল্যান্ড, যেটাকে বলে ফেডারেল রাষ্ট্রের মধ্যে একটা স্টেট। এটা ইন্ডিয়ার পার্সপেক্টিভে বিবেচনা করলে হবে না, কারণ ইন্ডিয়াতে সমস্ত কিছুকে ব্রিটিশরা আগে ক্ষমতায় কেন্দ্রীভূত করেছে, তারপরে রাজ্য করে করে ভাগ করেছে। ওটার সাথে এটা মিলানো যাবে না। এবং যেটা 47 সালের আগে যে প্রবলেমের কথা বলেছি, ওটা সমাধানও ভারতে এখনো হয়নি, পাকিস্তানেও হয়নি, বাংলাদেশেও কিছুটা আছে। যাই হোক, তো যেটা বলছিলাম যে এই ল্যান্ড প্রুশিয়া যেটা ছিল সবচেয়ে বড় মানে রাষ্ট্র, মানে ফেডারেল স্ট্রাকচারের মধ্যে, তার যে গভর্নমেন্ট ছিল সেটাকে মানে ফেলে দেওয়া হয়, যেটা বাংলা ভাষায় বলে, মানে ক্ষমতাচ্যুত করা হয়। এবং সেখানে যে ফেডারেল কমিশনার নিযুক্ত হয়, এবং মানে যাকে বলে রাইখ ওদের ভাষায়, সেটা ওখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। এই যে একটা রাষ্ট্রের, অর্থাৎ যুক্তরাষ্ট্রের মধ্যে একটা রাষ্ট্রের যে ক্ষমতা, একটা রাষ্ট্রের এভাবে করা হলো, ক্ষমতাচ্যুত করা হলো গভর্নমেন্টের, এটা যখন ঘটলো, এটাকে আমরা যখন জুডিশিয়াল রিভিউ জায়গা থেকে দেখি, তখন এটাকে কিভাবে দেখবে? ঘটনাটার বিশ্লেষণের ক্ষেত্রে কেলসন এবং
স্মিথ, তাদের ব্যাখ্যাগত পার্থক্যটা কি ছিল? এবং কি বলে রাখা ভালো, আপনি হয়তো আলোচনা করতেন যে স্মিথ এই মামলায় যাকে বলে ভাইমার রিপাবলিকের মানে ওকালতি করেছেন বা কৌশলী ছিলেন। তো এটা হচ্ছে ভাই যেটা ওই সময় দেখা যায় যে প্রুশিয়ায় হচ্ছে যিনি ওই সময় হলো একজন সোশ্যাল ডেমোক্র্যাটস ওই সময় প্রুশিয়ার ক্ষমতায় ছিলেন, এবং আপনি প্রুশিয়ার যদি ইনফ্লুয়েন্স দেখেন ওই সময় সায়েন্সের উপরে দেখেন একটা ডিফারেন্ট ফিল্ড অফ থটই আছে, একটা স্কুল অফ থট আছে প্রুশিয়ান ফিজিক্স। সো প্রুশিয়ার ইনফ্লুয়েন্স ওই সময় অনেক বড় ছিল, আপনি জার্মানির বাইরেও তার একটা ভালো বড় সড়ো আইডেন্টিটি ছিল, তো খুবই তাদের জার্মানির ভিতরে তার পলিটিক্যাল সিগনিফিকেন্সটা অনেক ছিল। তো সোশ্যাল ডেমোক্রেটসরা ওই সময় ক্ষমতা দখল করে আছে এবং ফেডারেল ক্ষমতা দখল করে আছে কনজারভেটিভসরা। সো ওই সময় এই আর্টিকেল 48 যে আর্টিকেলটার কথা বলছিলাম, তাড়াহুড়া করে বলার সময় হয়তো খুব বেশি বিস্তারিত বলিনি, তো ওই আর্টিকেল 48 এর মধ্যে প্রেসিডেন্টকে ক্ষমতা দেওয়া হচ্ছে যে সে ফেডারেলিজম রক্ষা করার জন্য সে মোটামুটি যে কোনো কিছুই করতে পারবে, এই ধরনেরই একটা বড় সড়ো ব্রড তাকে ক্ষমতা দেওয়া হচ্ছে। এবং অর্থাৎ যে রাষ্ট্র, যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো যে আইন কানুন সেটা যদি লঙ্ঘন করে তাহলে যেটা ফেডারেল রাষ্ট্র সেটা হস্তক্ষেপ করতে পারে, তাই তো? জি জি। তো এবং হচ্ছে ন্যাশনাল সিকিউরিটির কথাও বলা হচ্ছে, এবং ওই সময় কনস্টিটিউশনাল কোর্ট ছিল না, কিন্তু তাদের যে সবচেয়ে উচ্চ আদালত ছিল যেটাকে সবচেয়ে বেশি অ্যাপিলেট জুরিসডিকশন দেওয়া ছিল, তাকে এই ক্ষমতা দেওয়া ছিল যে সে ফেডারাল এবং স্টেট প্রবলেম যখন দেখা দিবে ফেডারেলিজম রক্ষা করার সাথে সে মামলার বিচার করতে পারে। তো ইন্টারেস্টিং, এই কোর্টের নাম থেকে বোঝা যায় স্টাড গেরিক্স হফ। স্টাড মানে স্টেটের মধ্যে স্টেট টু স্টেটের যে রিলেশনশিপ সেটাই হচ্ছে কনস্টিটিউশনাল ম্যাটার্স। এবং আমরা যখন কনস্টিটিউশনকে বিচার করি, ব্যক্তির সাথে ব্যক্তির যে সম্পর্ক সেটা কিন্তু কনস্টিটিউশনাল ম্যাটার না, এটা কন্ট্রাক্টের ম্যাটার হইতে পারে, এটা অন্য কিছু, এটা ল অফ ম্যারেজের ব্যাপার হইতে পারে, যাই হোক যারা বিবাহে আগ্রহী, যাই হোক। তো আর অন্যদিকে ব্যক্তির সাথে রাষ্ট্রের যে সম্পর্ক বা রাষ্ট্রের যদি ফেডারেল রাষ্ট্র হয়, বাংলাদেশের প্রেক্ষাপটে এটা খুব প্রাসঙ্গিক হয়তো না, কারণ আমাদের ফেডারেল রাষ্ট্রের মধ্যে পড়ি না, কিন্তু ফেডারেল রাষ্ট্রের সাথে স্টেটের যে সম্পর্ক ইউনাইটেড স্টেটস এর বা জার্মানিতে, এই সম্পর্কটা হচ্ছে যেগুলো কনস্টিটিউশনাল ম্যাটার্স। তো হ্যাঁ, সরি, আপনি আগান। না না না, খুব ভালো বলেছেন। তো আপনার হচ্ছে কোর্টের ওই জুরিসডিকশনটা ছিল, তো একদমই যে সে জুরিসডিকশনলেস কোর্ট ছিল, অসহায় বান্দা এরকম না। তো ওইখানে ওই সময় দেখা গেল যে প্রুশিয়ার যে গভর্নমেন্ট সেটাকে ফেলে দেওয়ার চেষ্টা করলো এবং ফেলে দিতে সফল হলো। এবং এটা ফেলে দেওয়ার পক্ষে যুক্তি যে ছিল ওটা হচ্ছে প্রুশিয়ার ইন্টারনাল যে পলিটিক্সটা ছিল, তাদের কমিউনিস্টদের উপরে ডিপেন্ডেন্সি, যে তারা ক্ষমতায় ধরে রাখার জন্য কমিউনিস্টদের সাথে একটা সমঝোতা ছিল তাদের মধ্যে, এবং হিটলারের পার্টি যেটা ছিল নাৎসি পার্টি, তখনও নাৎসি নামকরণ হয়তো বা হয়নি, ন্যাশনাল সোশ্যালিস্ট পার্টি যেটা ছিল, তাদের হচ্ছে যে প্রেশারটা ছিল, এই কারণে বলা হচ্ছে যে প্রুশিয়ার এবং ন্যাশনাল সিকিউরিটি রক্ষা করার স্বার্থে ওখানে প্রেসিডেন্ট চ্যান্সেলরের মাধ্যমে হচ্ছে চ্যান্সেলরের সাথে কাউন্সিলের মাধ্যমে প্রেসিডেন্ট হচ্ছে তাদের মিনিস্টারদেরকে অফিস থেকে বের করে দিল, এবং তাদের দাবি করলো যে তারা তাদের মিনিস্টারদেরকে হচ্ছে পার্মানেন্টলি বের করে দিতে পারবে, এবং সরকার ফেলে দিল আর কি, কেয়ারটেকার গভর্নমেন্ট বসায় দিল। তো এই নিয়ে যখন চ্যালেঞ্জ করা হলো কোর্টে ফর অবভিয়াস রিজনস যে এই কাজ করতে পারবে নাকি, পার্মানেন্টলি বিদায় করে দিতে পারবে নাকি, ওই সময় হচ্ছে স্মিথ এসে যেটা তাদের ফেডারেল সরকারের পক্ষ থেকে তার আর্গুমেন্ট এরকম ছিল যে এই কাজটা যদি না করা হয়, এগেন সে পলিটিক্যাল রিয়ালিটি দোহাই দিয়ে বলছে যে এই কাজটা যদি না করা হয় তাহলে হচ্ছে ডেমোক্রেসি আর টিকে থাকবে না, তাহলে প্রুশিয়ার সিকিউরিটি নষ্ট হয়ে যাবে, মানুষের সিভিল ওয়ার লেগে যাবে। এইসব যুক্তির মাধ্যমে উনি বলছেন যে এটার একমাত্র সলিউশনই হচ্ছে যে প্রেসিডেন্সিয়াল ডিক্রির মাধ্যমে প্রুশিয়াকে চালানো হবে। সো প্রুশিয়ার ক্ষমতা এখানে একটু বলি যে স্মিথের যুক্তি ছিল যে এটার লোকাস স্ট্যান্ডে আছে কিনা সেটাই, যে এই বিষয়টা আসলে যে কনস্টিটিউশনাল কোড
যার এই যে কনস্টিটিউশনাল রিভিউ বা আমাদের ভাষায় পার্লেন্সে যেটা বলা হয় যে জুডিশিয়াল রিভিউ প্রয়োগ করতে পারবে কিনা, কারণ এটা তার কাছে পলিটিক্যাল কোয়েশ্চেনের মতো, ডক্ট্রিন অফ পলিটিক্যাল কোয়েশ্চেনের সাথে আপনারা অনেকেই পরিচিত, সুতরাং এই বিষয়টা নাক গলানোর ক্ষমতা আসলে মানে পাতি বাংলায় যেটাকে বলে যে কনস্টিটিউশনাল কোর্টের নাই। তো যাই হোক, আপনি চালিয়ে যান। হ্যাঁ, জি জি, আমি এটাইতেই যাচ্ছিলাম, তার সেকেন্ড লাইন অফ আর্গুমেন্ট। সো সে হচ্ছে এখানে কোর্টের কম্পিটেন্স নিয়ে প্রশ্ন তুলে, এবং তার দাবি হচ্ছে কোর্ট দেখেন পুরাপুরি মেনে না নিলেও কিছুটা তারা মেনে নিয়েছিল। কোর্ট হচ্ছে নিজের চেহারা রক্ষার স্বার্থে বলল যে এই সময় প্রেসিডেন্ট হচ্ছে পার্মানেন্টলি অফিস থেকে তাদেরকে বের করে দিতে পারবে না। ধরি মাছ নাচুই পানি বা নাচুই পানি টাইপের জাজমেন্ট, তাই তো? হয়তোবা ওই সময়ে কোর্টের ওরাও তো মানুষ, জীবনের ভয় তাদেরও হয়তোবা ছিল। তো তারা বলছে যে এখানে হচ্ছে পার্মানেন্টলি বের করে দিতে পারবে না, কিন্তু তারা স্মিথের কথাটা মেনে নিল, বললো যে কনস্টিটিউশনাল পলিটিক্যাল ইমার্জেন্সির কারণে এই রাষ্ট্রপতির এই ক্ষমতা আছে, এবং এই ক্ষমতার মধ্যে তারা হস্তক্ষেপ করলো না, তারা কিছুটা হস্তক্ষেপ করলো মোমেন্টারি। এবং আমরা তো পরে দেখেছি যে ক্ষমতায় কিন্তু আর ওই সোশ্যাল ডেমোক্রেটসরা ফিরে আসতে পারে না, যখন এর 2-3 বছরের মাথায় হচ্ছে আপনার ওই ক্ষমতা এসে পড়ে। আপনার 2-3 বছর নাই, যে এটা হচ্ছে 1932 সালে 20 জুলাই, আর 1933 সালে জানুয়ারি মাসে হিটলার চ্যান্সেলর হন। তারপর থেকে সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ, সমস্ত কিছু গেছে। এটার মজার রিয়াকশন হয় যেটা, যে আমি জানি না আমি আগায় যাচ্ছি নাকি বেশি, কিন্তু এই মামলার হচ্ছে আমি আগে গেলে আপনি আমাকে আটকান ভাই। যেটা হচ্ছে এটার মজার রিয়াকশন হয় কেলসন এবং স্মিথ দুজনই এটাকে ক্রিটিসাইজ করে। সো কেলসনের ক্রিটিসিজম বেশ অবভিয়াস মনে হচ্ছে আমার কাছে, যে এটা সে কোর্টকে সমালোচনা করে, বলে কোর্টের ক্ষমতা ছিল ব্যবহার করেনি, রং ইন্টারপ্রিটেশন অফ দ্য ল। স্মিথের ক্রিটিসিজমটা আর অনেক মজা। স্মিথ হচ্ছে বলে যে এই পরে সে রেট্রোস্পেক্টিভলি যখন এটা নিয়ে আলোচনা করলো, উনি বললো যে নাৎসি পার্টি আসার অনেক বড় কারণ হচ্ছে এটা। উনি বলে কোর্ট যে ছোট ইন্টারফিয়ারেন্সটা দিল, এই এতটুকু রিমার্ক যে দিল যে কোর্টের এখানে ক্ষমতা আছে এটা বলে দেওয়ার, যে পার্মানেন্টলি বের করে দিতে পারবে না, এই ভয়ের কারণে নাকি পরবর্তীতে চ্যান্সেলর হিসেবে হিটলারকে নিয়োগ দেওয়া হয়। ওই সময় নাকি রাজনৈতিক বড় বড় অ্যাক্টার্স যারা ছিল তারা ভয় পেয়ে যান, এবং ওইটার রিয়াকশন হিসেবে উনি বলেন যে নাৎসি পার্টি আসার জন্য যে বড় ভূমিকা পালন করেছিল তার একটা হচ্ছে এই জাজমেন্টটা। এবং ওই সময় তো যখন জাজমেন্টটা মাত্র আসে সেই সময় তো ক্রিটিসাইজ করে যে কোর্ট হচ্ছে তার জুরিসডিকশনের বাইরে যে জাজমেন্ট দিয়েছেন ভেইমার কনস্টিটিউশনে, কোথাওই হচ্ছে কোর্টকে এমন ক্ষমতা দেওয়া হয় না যে সে প্রেসিডেন্টের পাওয়ারের উপরে ইন্টারফেয়ার করে। ধন্যবাদ। যেটা হচ্ছে যে কার্ল স্মিথের তত্ত্বটাকে কিছুটা পরিমাণে গ্রহণ করা যায়, কিন্তু পুরোটা না। যাই হোক, এবং আমরা কারণ তার সেটারও সমালোচনা আছে, তো আমরা দুটো ভাগের আলোচনা আমরা গুছিয়ে এনেছি। আমরা প্রথম ভাগে মানে অভিভাবকত্ব কি সংবিধানে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি, এবং এটার সাথে যেহেতু জুডিশিয়াল রিভিউ কনসেপ্টের সম্পর্ক খুবই গভীর, এই জুডিশিয়াল রিভিউ ধারণাটার উৎপত্তি আমেরিকায় কিভাবে হলো এবং সেটা ব্রিটেনে কিভাবে আছে সেটা আমরা প্রথম ভাগে আলোচনা করেছি। দ্বিতীয় ভাগে তর্ক নিয়ে আমরা দুইজন হান্স কেলসন এবং কার্ল স্মিথের তর্ক নিয়ে আলোচনা করলাম আমরা। এবার তৃতীয় ভাগের পালা এটাকে কনটেক্সচুয়ালাইজ করা, যেটা আমাদের দেশে এবং পৃথিবীর বিভিন্ন দেশে এই যে বিতর্কটা কে কোনটা ভাগে পড়লো, কে কোনটাকে গ্রহণ করলো, সেটার একটা মানে কনটেক্সচুয়ালাইজেশন এবার হবে। তো আমরা যেটা দেখলাম যে যেহেতু এরপরেই 1933 সালে হিটলার আসলো, এবং হিটলার তো যাকে বলে একটা 1000 years রাইকের স্বপ্ন দেখেছিল, 1000 বছর তার রাষ্ট্রটা টিকে থাকবে, বাট 12 বছরের বেশি টিকে থাকে নাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধ বাধালো এবং জার্মানি পরাজয় হলো, এবং জার্মানিটাকে দুটা ব্লকে ভাগ হয়ে গেল। তো এই যে জার্মানি, যে ফেডারেল রিপাবলিক অফ জার্মানি, যেটা বর্তমানে যে সংবিধানটা আছে, কারণ কমিউনিস্ট জার্মানি তো বিলুপ্তি ঘটে গেছে, তো এই যে ফেডারেল রিপাবলিক অফ জার্মানি যে কনস্টিটিউশন সেখানে, এবং ভারতও তো তার
ওই সময়টাতে সংবিধান তৈরি করছিল, পাকিস্তানও তারপরে সংবিধান করলো, এবং বাংলাদেশ তারপর পাকিস্তান থেকে স্বাধীন হয়ে 1972 সালে সংবিধান রচনা করলো, যেটারই 50 বছর উপলক্ষে আমরা আলোচনা করছি। তো এইসব সংবিধানগুলোতে এই এই ধারণাগুলো কিভাবে আছে এবং সেটা নিয়ে আলোচনা করুন, এবং সাথে ফ্রান্সের কথা বলুন, কারণ ফ্রান্স হচ্ছে একটু ব্যতিক্রম, সুতরাং সেটা যাতে আমরা একটা কন্ট্রাস্ট বুঝতে পারি সেটা নিয়ে আলোচনা করুন। জি, ধন্যবাদ। তো যেটা হচ্ছে, জার্মানরা ভেইমার সংবিধান নিয়ে কিন্তু স্বপ্ন দেখেছিল। ভেইমার সংবিধানটা আসলে হিটলারের সাথে যুক্ত হয়ে এটা এত কলঙ্কিত হয়ে গেল যে এটার সমালোচনা অনেক আসলো, কিন্তু এটার ইন্টেনশন যে খারাপ ছিল যখন তৈরি করা হয়েছে এমন তো না। তো তখন হচ্ছে পণ্ডিতরা এটা নিয়ে অনেক চিন্তায় বসলো, যেটা আমি যেটা অনুধাবন করছি আর কি, যে এবং পড়েছি যেটা, যে পণ্ডিতরা অনেক চিন্তায় বসলো যে ভাইমার কনস্টিটিউশনটা তাহলে ফেল করলো না। তো ওই চিন্তার মধ্যে অনেক বড় একটা চিন্তা এটা আসলো, যে পলিটিক্যাল পাওয়ারের এমন ব্যবহার, কনস্টিটিউশনাল কোর্ট না থাকা, এবং এই যে সংবিধানকে নিজের ইচ্ছা মতন পরিবর্তন করতে পারা, যেটা নিয়ে আমরা আসলে খুব বেশি একটা কথা বলতে সুযোগ পাই নাই সময় কারণে। যে আপনার কার্ল শ্মিটের যে সংবিধানের বেসিক স্ট্রাকচার নিয়ে তার যে ধারণা ছিল, বা কেলসানেরও যেটা ধারণা ছিল, যাক সময় বাঁচলে হয়তো আমরা কিছুটা আলোচনা করবো। তো ওটা ওটা গুরুত্বপূর্ণ, ওটা আসবো আমরা, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে ওইটা নিয়ে আলোচনা করা ছাড়া এই আলোচনাটা আসলে অর্থহীন হয়ে যাবে। তো ওটার মধ্যে ভাই যেটা হলো যে আপনার তখন দেখেন ওইটা রিঅ্যাকশনের কারণে আমার কাছে মনে হয় ভাইমার কনস্টিটিউশনটা ফেল করার কারণেই এখন যেটা সংবিধান তাদের জার্মান বেসিক ল, দেখেন নামটাই দিয়েছে তারা বেসিক ল, সো মানে ফান্ডামেন্টাল বা বেসিক স্ট্রাকচার জার্মান ভাষা বলে গ্রুন গেজেটস, গ্রুন নর্ম যেটা কেলসেন বলেছিলেন সেই রকমই গ্রুন গেজেটস, দ্য গ্রাউন্ড ল বলা যেতে পারে, ফাউন্ডেশনাল ল। জি জি, জার্মান ভাষা উচ্চারণ করার সাহস দেখাচ্ছি না আর কি, কিন্তু আপনার এক্সপ্লেনেশনটা কমপ্লিটলি এগ্রি করি। সো উনি হচ্ছেন, তারা যেটা করলেন, তারা হচ্ছে সংবিধানের কিছু জিনিসকে এন্ট্রেঞ্চ করে দিলেন। এন্ট্রেঞ্চ করলেন একদম ইটারনাল ক্লজ বলে, ইটার্নিটি ক্লজ বলে কিছু জিনিস তারা ইনসার্ট করে দিলেন, দিয়ে বলেন সংবিধান আর যা করো তোমরা এই জিনিস পরিবর্তন করতে পারবা না। বেসিক রাইটকে তারা ওখানে ইনসার্ট করলেন। তারা কোর্টকে ক্ষমতা দিয়ে দিলেন কনস্টিটিউশনের লিখিত আকারে, যে ওই যে ইটার্নিটি ক্লজ যেগুলো আছে, যেগুলোকে কোনোদিন পরিবর্তন করা যায় না। এনট্রেঞ্চমেন্ট বলতে আমরা সাধারণত বুঝি যে যেটা স্বাভাবিকভাবে যেভাবে আইন পরিবর্তন করা যায়, ওটার থেকে যদি একটু কঠিন হয়ে যায় আইন পরিবর্তন করা প্রসেসের মাধ্যমে, তাহলেই হচ্ছে বলতে পারি এটাকে এন্ট্রেন্স। কিন্তু এখানে একদম ইম্পসিবল ঘোষণা করে দিল যে কখনোই এটা পরিবর্তন করতে পারবে না তোমরা। সো এভাবে হচ্ছে ইটার্নিটি ক্লজ ঢুকাই দিল এবং কোর্টকে ক্ষমতা দিয়ে দেওয়া হলো যে সংবিধানের এই ক্লজগুলো যদি কখনোই ব্রিচ করা হয় তাহলে সেগুলোকে ইলিগাল ঘোষণা করতে হবে, আনকনস্টিটিউশনাল ঘোষণা করতে হবে। এই হচ্ছে আপনার 1948 এর ঘটনা। এরপর যেটা দেখা গেল যে আপনার ওই সময়ই আমাদের এই এই অঞ্চল স্বাধীন হওয়া শুরু করলো। আমরা স্বাধীন হলাম না পুরোপুরি, কিন্তু ভারত পাকিস্তান স্বাধীন হলো। তো ওই সময় হচ্ছে আপনার ভারতের সংবিধানে আর্টিকেল 32 ঢুকানো হলো, একটি বিশাল ক্ষমতাধর জুডিশিয়ারি তৈরি করা হলো। ওই সময়টাকে এত ক্ষমতাবান হিসাবে চিন্তা করা হতো না, কিন্তু 73 সাল হতে হতে এটা বিশাল ক্ষমতাবান এক আদালত হয়ে গেল। আরো আদালত নিজেই নিজের ক্ষমতা, এক্ষেত্রে আদালত তার ইন্টারপ্রিটেশনের ক্ষমতার মাধ্যমে, যেমন ওই যে 1803 সালে জুডিশিয়াল রিভিউ কনসেপ্ট ইটসেলফ তৈরি করেছিল জন মার্শাল এন্ড গং, এন্ড এটা 1973 সালে সেটাকে আর এক ধাপ বাড়িয়ে নিয়ে গেলেন। হ্যাঁ, তো তারপর হচ্ছে আপনার বাংলাদেশের পার্সপেক্টিভে যদি বলি, আমাদের হচ্ছে আর্টিকেল 102 এর মধ্যে জুডিশিয়াল রিভিউর কথা বলা হয়েছে। আমাদের কনস্টিটিউশনে বলা হচ্ছে সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশন হচ্ছে বিচারের স্বার্থে যে কোনো ধরনের ডিসিশন নিতে পারবে। আপনার আর্টিকেল 112 তে বলা হচ্ছে যে অন্য সকল অর্গান জুডিশিয়ারিকে সাহায্য করার জন্য তারা বাধ্য। ফান্ডামেন্টাল রাইট দিয়ে দেওয়া হলো, এন্ট্রেঞ্চ করা হলো। আর্টিকেল 7B তে পরে আনা হলো বেসিক স্ট্রাকচার। এবং আমাদের সাংবিধানিক আইন তো আসলে সংবিধান নিয়ে খালি হয় না, সংবিধান নিয়ে হয়, সাংবিধানিক
মামলা নিয়ে হয় এবং সাংবিধানিক লেখালেখি যেগুলো সবকিছু মিলায় তো সাংবিধানিক আইন। তো ওই কনটেক্সটে যদি দেখি আমাদের এই অঞ্চলে জুডিশিয়াল রিভিউটা একদম ডগম্যাটিক ভাবে সৃষ্টি হলো এবং আমার কাছে মনে হয় যে বিতর্কাতীত বলে, মানে বিতর্ক বিয়ন্ড ডিবেট, এটা সেটেলড একটা ইস্যু, কিন্তু আমরা আনসেটেল করছি, তাই নাকি? আমরা কি আনসেটেল করে দিচ্ছি? চেষ্টা করি আর কি। তো আপনার হচ্ছে তখন যেটা আমি কোন পার্সপেক্টিভে, আমি কি ভারত নিয়ে বেশি একটা আলোচনা বাড়াবো? সময় কিরকম আছে? আমাদের সময় আর আছে, আমরা ভেবেছিলাম যে অনেক হয়তো সময় লেগে যাবে, বাট আমরা আরো একটু সময় আছে, দরকার হলে আর একটু সময় বাড়ায় নিতে পারি, সমস্যা হবে না। হ্যাঁ, চালিয়ে যান। হ্যাঁ, ভারতের পার্সপেক্টিভে যদি বলি, তো ভারতের সংবিধানে আর্টিকেল 32 আনা হলো অনেকটা আমাদের আর্টিকেল 102 এর মতন, এবং আমাদের আর্টিকেল 102 দেখবেন আমাদের সুপ্রিম কোর্ট ইন্ডিয়ান কনস্টিটিউশনের আর্টিকেল 32 এর আলোকে পড়ে প্রায়শই, সিমিলার ইন্টারপ্রিটেশন সেখানে আনে। তো আর্টিকেল 32 ছিল, কিন্তু প্রথমে ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট বেশ ডেফারেন্স দেখাতো পার্লামেন্টের ডিসিশনকে খুব সহজে তারা আনকনস্টিটিউশনাল ঘোষণা করতো না। এই জিনিস পরিবর্তন হলো যে এতক্ষণ আমরা যেগুলো কথা বললাম লেজিসলেটিভ অ্যাকশনের কথা, যেটা হচ্ছে কেলসানো এবং যখন এক্সপ্লেইন করতো জুডিশিয়াল রিভিউ, উনি বলতেন যে আনকনস্টিটিউশনাল হয় দুই ভাবে, এক হচ্ছে ডিরেক্টলি আর হচ্ছে ইনডিরেক্টলি। ডিরেক্ট হচ্ছে যেটা এমন একটা অ্যাক্টের কনস্টিটিউশনালিটি চ্যালেঞ্জ করা হচ্ছে, এমন একটা কাজের কনস্টিটিউশনালি চ্যালেঞ্জ করা হচ্ছে যেটা ইমিডিয়েট টু দ্য কনস্টিটিউশন। সো ওনার ওই হায়ারার্কি যদি ইমাজিন করেন, কনস্টিটিউশনের ইমিডিয়েট হচ্ছে আপনি স্ট্যাটিউটকে ধরবেন। আমরা যেহেতু এখন 2022 এসে যত কিছু দেখেছি, আমরা হচ্ছে হয়তো বা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেগুলা, ওগুলাকেও ধরবো ইমিডিয়েট হিসাবে। এবং ইনডিরেক্ট যেগুলা বলছে ওগুলা হচ্ছে আপনার ইমিডিয়েট যেগুলো নাই। সো উনি বলছেন যে স্ট্যাটিউটের যদি ব্রিচ হয়, স্ট্যাটিউটারি কোনো আইনের পরিপন্থী যদি কোনো কাজ করা হয়, সেটাও আনকনস্টিটিউশনাল, ইনডিরেক্টলি সেটা আনকনস্টিটিউশনাল। তো হ্যাঁ, কারণ আমি একটু করি যে কনস্টিটিউশন গুলো, ওনার মতে যে কনস্টিটিউশন কিছু অ্যাবস্ট্রাক্ট ভ্যালুজ কন্টেইন করে, সেটা কন্টিনিউয়াসলি ক্রমাগতভাবে নিচের দিকে এটা কংক্রিটাইজ হতে থাকে। তো এটা স্ট্যাটিউটে খানিকটা কংক্রিটাইজ হয়, এরপরে যে ডেলিগেটেড লেজিসলেশনে হতে হয়, যে কোনো এক্সিকিউটিভ অ্যাকশনের মাধ্যমেও সেটা হয়। তো সুতরাং সমস্ত আইন এই যে হায়ারার্কিতে সবাই কিন্তু নর্মটাকে ইনঅ্যাক্টিভ করছে, এবং শেষমেশ যে একটা কাজ হচ্ছে যেটা কিনা ওই যে অ্যাবস্ট্রাক্ট প্রিন্সিপলস, যেমন লিবার্টি, ইকুয়ালিটি, কিন্তু অ্যাবস্ট্রাক্ট, সেটা আস্তে আস্তে যখন কর্মক্ষেত্রে একদম কোন একটা রাষ্ট্র কোনো পদক্ষেপ গ্রহণ করছে বা করছে না, সেইটা যখন কারো জীবনে যা প্রভাব বিস্তার করছে, ওই পর্যন্ত ওটা কিন্তু ক্রমাগত কংক্রিটাইজ হতে থাকে। সুতরাং সেই দিক থেকে ওই যে নর্ম ইনঅ্যাক্টমেন্ট কথাটা খুবই গুরুত্বপূর্ণ, তাই না? আপনি এবার আমরা এতক্ষণ যেগুলো নিয়ে কথা বললাম, আমরা সংবিধানের অ্যামেন্ডমেন্ট নিয়ে কম কথা বলেছি। তো আমাদের এই সময় এসে যে মুভমেন্ট গুলো শুরু হয়, এখন যেটা নামকরণ করা হয়েছে আনকনস্টিটিউশনাল কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টস, ওই জিনিসটা দেখা যায়। এই জিনিসটা হচ্ছে ভারতে আসে, এটা আসার আগ মুহূর্তেই যেটা আসে, প্রথমে গোলাকনাথ মামলা যেটা আসে, গোলাকনাথ মামলার মধ্যে ওই সময় ভারতেরও যেহেতু একটা সোশ্যালিজমের প্রমিস ছিল, নেহরু নিজে যেহেতু একজন সোশ্যালিস্ট, সো ওই সময়, সরি ভাই কেটে গিয়েছিলাম মনে হয় কিছুক্ষণের জন্য নাকি। ওই সময় হচ্ছে আপনার ওই সময় হচ্ছে ন্যাশনালাইজেশন শুরু হয়। সো অনেক জমি সরকার দখল করা শুরু করে, লোকাল গভর্নমেন্টও দখল করা শুরু করে, ফেডারেল গভর্নমেন্টও দখল, মানে স্টেট গভর্নমেন্টও শুরু করে, আপনার ফেডারেল গভর্নমেন্টও শুরু করে। তো ওগুলা চ্যালেঞ্জ করার কিছু মামলা আছে। তো গোলাকনাথ মামলার মধ্যে প্রথম কোর্ট হচ্ছে ঘোষণা দেয় যে সংবিধান পরিবর্তন করার একটা উপায় আছে, এই উপায়ের বাইরে গেলে আপনারা সংবিধান পরিবর্তন করতে পারবেন না। বেসিক রাইটস বা ফান্ডামেন্টাল রাইটস, সেটার পরিপন্থী আপনি কোনো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করতে পারবেন না। এ কথা গোলাকনাথে প্রথমে বললো। পরবর্তীতে 1973 সালে যে কেশবানন্দ মামলার মধ্যে, যেটা হচ্ছে হয়তো ইউএসএ তে যেরকম মারবারি ভার্সেস ম্যাডিসন, ওইরকম ভারতের জন্য হচ্ছে কেশবানন্দ সবচেয়ে ইম্পর্টেন্ট কনস্টিটিউশনাল মামলা। তো কেশবানন্দার মধ্যে কোর্ট হচ্ছে খুব মজার একটা কথা বলে,
কথাটা মজার, লজিক্যাল কতটুকু এটা আপনাদের উপরে ছেড়ে দিব। কোর্ট বলে যে কনস্টিটিউশনের একটা বেসিক স্ট্রাকচার আছে, একটা মৌলিক কাঠামো আছে, এই কাঠামো কখনো পরিবর্তন করা যাবে না। এই কথার যুক্তি তারা দেয়, বলে যে যখনই আপনাকে ক্ষমতা দেওয়া হয় ওই ক্ষমতার উপরে কিছু ইমপ্লাইড লিমিটেশনস থাকে। দেখেন ওই জন মার্শালের আর্গুমেন্টের সাথে একটু কানেকশন আছে। তো বলছে যে পার্লামেন্টকে ক্ষমতা যখন দেওয়া হয়েছে নিশ্চয়ই এমন ভাবে ক্ষমতা দেওয়া হয় নাই যে যেখান থেকে তারা ক্ষমতা পাচ্ছে সেটার মৌলিক ভিত্তি তারা, মৌলিক কাঠামোটাই তারা নষ্ট করে। তো এখানে ইমপ্লাইড লিমিটেশনস আছে পার্লামেন্টের পাওয়ার, এরকম একটা আর্গুমেন্ট আনা হয় এবং এখানেও সেম ইন্টারপ্রিটেশন মেথডস ইউজ করা হয়, ইন্টেনশনালিজম মেথড ইউজ করা হয়, মেথড ইউজ করে বলা হয় যে আমরা কালিদাস মেথড বলতে পারি। যাই হোক, কালিদাসের কথা বলি। কালিদাস তো সংস্কৃত কবি এবং নাট্যকার। তার নামে একটা গল্প আছে যে তিনি গাছের ডালে বসে, গাছের যেই অংশে বসে আছেন এবং অন্য অংশে কাটছিলেন যাতে গাছের ডালটা পড়ে যাওয়ার মতো অবস্থা। তো এইরকম করা যাবে না, অর্থাৎ কালিদাসের মতো আচরণ করা যাবে না। অর্থাৎ পার্লামেন্ট এমন কোনো আইন তৈরি করতে পারবে না যেটা মানে সংবিধান সংশোধন করতে পারবে না এমন ভাবে যাতে করে কিছু প্রিন্সিপাল ইয়াটা যে স্ট্রাকচারটা সেটা নষ্ট হয়ে যায়। কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে বেসিক স্ট্রাকচার কোনটা? ভারতের জন্য ফেডারেলিজম হতে পারে, আর উল্টো লজিকটাই আমাদের আনোয়ার হোসেনে দেয়া হলো যে আমাদের দেশ ফেডারেলিজম না। তো জনগণ চাইলে ফেডারেলিজম করতেই পারে। তো জনগণ যদি আসলে সত্যিকার অর্থে অ্যাবসলিউট পাওয়ারের অধিকারী হয় তাহলে তো আমরা যদি বলি জনগণ ইজ দ্য ডিকটেটর, ডিকটেট করবে এই অর্থে, তাহলে জনগণ যা চাইবে সেভাবে সংবিধান রচিত হবে। সেক্ষেত্রে আদালতের কোনো সেই থাকতে পারে না, কারণ জনগণ সকল ক্ষমতার উৎস। আমরা যদি হায়ারার্কিটাও মেনটেন করি, কিন্তু আমাদের এখানে হয়েছে যে এই আলোচনায় আমি ঢুকে পড়লাম, আমি কতখানি আবার আনকনস্টিটিউশনাল কাজ করলাম, মানে যেটা আমার মানে আলোচনা। তো সেটা হচ্ছে আমাদের সংবিধানের আনোয়ার হোসেন মামলায় যুক্তি দেওয়া হলো যে আদি সংবিধান যখন গণপরিষদে তৈরি হয়েছিল সেটা ছিল অরিজিনাল কনস্টিটিউয়েন্ট পাওয়ার, আর পরবর্তীতে যখন পার্লামেন্ট করছে তখন সেটা হচ্ছে ডেরিভেটিভ লিস্ট, মানে কনস্টিটিউয়েন্ট পাওয়ার। এই যে ভাগ করা হলো, ফলে ডেরিভেটিভ কনস্টিটিউয়েন্ট পাওয়ার দিয়ে নাকি সমস্ত সব ধরনের বিধান পরিবর্তন করা যাবে না, এটা তাদের বক্তব্য। কিন্তু এইটাকে আপনার কতখানি যৌক্তিক মনে হয় যে এই যে ভাগ করাটা? কনস্টিটিউয়েন্ট পাওয়ার তো সবসময় জনগণের হাতেই থাকার কথা, এবং যদি থিওরিটিক্যালি হয় তাহলে তো তাই, তাহলে সেই ক্ষমতা প্রয়োগ করে যে কোনো কিছু করা যাবে না কেন? জি, আমরা যদি সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিতে বিশ্বাস করি আসলে ভাই, যে আমরা কমপ্লিটলি লিবারাল মানুষ, জন্ম হই সম্পূর্ণ স্বাধীনতা নিয়ে, তারপর হচ্ছে আমরা নিজেদের কিছু স্বাধীনতা রাষ্ট্রকে দিয়ে দেই। কখন দিয়ে দেই? যখন আমরা সেটাকে জাস্টিফাইড মনে করি। সো আমি কেন আপনাকে মারছি না? কারণ যাতে আপনি আমাকে মারতে না পারেন। আমি কেন হচ্ছে আমার লিবার্টি কিছু স্যাক্রিফাইস করছি? কেন আমি আমার টাকার কিছু অংশ রাষ্ট্রকে দিচ্ছি? কারণ না দিলে রাষ্ট্র চালাতে পারবে না, রাষ্ট্র উন্নয়ন হবে না, তখন আমি থাকতে পারবো না এই রাষ্ট্রের মধ্যে। সো ফর মাই ওন বেটারমেন্ট, একটা সেলফিশ জায়গা থেকে আমি রাষ্ট্রের সাথে একটা কন্ট্রাক্ট করছি। তো এই কন্ট্রাক্টটা তো আমাদের করার কথা, আমাদের সোশ্যাল কন্ট্রাক্ট আমরা করবো। আমাদের সোশ্যাল কন্ট্রাক্ট তো আর আমার বাবা মা করে যেতে পারবে না, বা তার বাবা মা করে। জেনারেশনাল যুক্তি দিচ্ছেন তো, তাই না? যে যে সংবিধান একটা পার্লামেন্ট বা একটা গণপরিষদ কি ভবিষ্যতের গণপরিষদ বা একটা জনগোষ্ঠী কি ভবিষ্যতের জনগোষ্ঠীর হাত পা বেঁধে দিতে পারে কিনা, সেই তর্ক তো আছেই। তবে আপনি যে সেলফিশের এই সোশ্যাল কন্ট্রাক্টের যেটা হবসিয়ান তত্ত্ব, আপনি বোধহয় আপনি ইংল্যান্ডে পড়ালেখা করার ফল লকের তত্ত্ব হয়তো বেশি বিশ্বাস করতে হবসের থেকে। হ্যাঁ, সেলফিশের কথা বলেছে, বাট এটার আবার নানা ধরনের ইয়ে আছে, সেদিকে আমাদের আজকে যাওয়ার সুযোগ নেই। তবে এটার একটা মানে যাকে বলে এটারও ক্রিটিক করা সম্ভব। যাই হোক, তো আপনি যেটা বলছিলেন, সুতরাং এই যে সোশ্যাল কন্ট্রাক্টের ফলে এই যে আদি যে কনস্টিটিউয়েন্ট ক্ষমতাটা জনগণের হাতেই থাকার কথা, তাই তো? আপনি সেটাই বলছিলেন। এর ফলে ওইটাই আপনি যেটা বললেন যে নো ওয়ান জেনারেশন হ্যাজ দ্য মোনোপলি অফ অল নলেজ। একজনের একটা জেনারেশন আরেক জেনারেশনকে বাইন্ড করে ফেলতে পারবে না। এবং যেটা হচ্ছে সিন্স উই দ্য পিপল আর দ্য সোর্স অফ অল পাওয়ার, আমরা যেহেতু সকল ক্ষমতার উৎস, তাহলে আমাদের ক্ষমতা, আমরা তো সকল ক্ষমতার উৎস হলাম না যদি আমরা 71-72 যারা সকল যারা যে ডিসিশন নিচ্ছে সেটা যদি আমরা পরিবর্তন না করতে পারি। তো প্রোগ্রেসের জন্য
মনে করেন ডেমোক্রেটিক সিস্টেমটা যে পারফেক্ট না সেটা তো আমরা বুঝতে পারছি আজকে কেলসন আর স্মিথের ডিবেটের মাধ্যমে বা হিস্ট্রি ঘেটেও দেখতে পাচ্ছি। সো এই সিস্টেমটার থেকে ভালো সিস্টেম যে কোনোদিন আসবে না সেটা আমরা কিভাবে জানি? এবং আমরা পিসফুল ওয়েতেই তো আমরা এটাকে বদলাতে পারা উচিত, রেভলিউশনের মাধ্যমেই যে বদলাতে হবে এমন না। আর যেটা হচ্ছে আমরা মিস করে গেছি ভাই, যে জুডিশিয়াল কনস্টিটিউশন মানে লিগাল কনস্টিটিউশনালিজম এবং পলিটিক্যাল কনস্টিটিউশনালিজমের মধ্যে যে ডিবেটটা, সো আমি যখনই হচ্ছে বেসিক স্ট্রাকচারে থিওরিটাকে এন্ডোর্স করে ফেলবো, আমি যখনই মনে করবো একটা আমাদের ক্ষমতাটা হচ্ছে সীমিত, পার্লামেন্টের ক্ষমতা সীমিত এবং কোর্ট হচ্ছে এটাকে এনশিওর করবে যেটা সীমিত, তো তখনই হচ্ছে আমি আর নিজেদের উপরে মানুষের উপরে আর ভরসা রাখলাম না। ইন্টারেস্টিং ব্যাপার। এই জায়গা থেকে আমি একটা পয়েন্ট, আমরা আলোচনা শুরুর আগে সেটা নিয়ে কথা বলছিলাম, যে আমার একটা ক্রিটিক আছে, সেটা হচ্ছে মার্কসিস্ট ক্রিটিক অফ জুডিশিয়াল রিভিউ। যদি আমি পুরোপুরি, মার্কসও নিজে মার্কসিস্ট ছিলেন না, কোনো ডগমাটিজমে আমার কোনো আস্থা নাই। সো একবার তার জামাই বললো যে আমরা একটা সোসাইটি করেছি রিডিং সার্কেল, সেখানে আপনার লেখা পড়া হয় এবং লাইন বাই লাইন অ্যানালাইসিস করা হয়। বলে জনসুই পা মার্কসিস্ট। তার জামাই ছিল আবার ফ্রেঞ্চ, তো তিনি ফ্রেঞ্চও জানতেন, তো বলছে আমি মার্কসিস্ট না, অর্থাৎ আমি কোনো ডগমা প্রতিষ্ঠা করছি না। তো আমাদেরও কোনো ডগমা প্রচারের উদ্দেশ্য নেই, যদিও আমরা সবসময় বলি যে ব্যক্তি হিসেবে আমাদের রাজনীতির ঊর্ধ্বে কেউই না। সুতরাং সেটা আমরা যাতে বলে শান্তিপূর্ণ সহাবস্থান অ্যাটলিস্ট নিশ্চিত করতে পারি, পিসফুল কোএক্সিস্টেন্স, তো সেটা আমাদের এই সংগঠন করে থাকে। সুতরাং সেটা আমরা নানা মত তুলে ধরবো। তো আমি মার্কসিস্ট ক্রিটিকটা এভাবে করতে চাই যে দেখেন, যে যেটা হচ্ছে লিবারালিজমের কনসার্ন, যে ডেমোক্রেসি যদি পুরো মানে জনগণের হাতে সকল ক্ষমতা থাকে, তাহলে কি হবে? জনগণ চাইলে মাইনরিটির উপরে অত্যাচার করতে পারে, একটা মেজরিটি কোনো একটা অংশ মাইনরিটির উপরে হতে পারে, সেটা ভাষাগত হতে পারে, এথনিক হতে পারে, রিলিজিয়াস হতে পারে। এই কনসার্নগুলো আমি বুঝতে পারি এবং এই কনসার্নগুলো ডিল করতেই হবে। তাছাড়া একটা রাষ্ট্র একটা কমিউনিটি দাঁড়াতেই পারবে না। কিন্তু একই সাথে আর একটা মাইনরিটিকেও প্রোটেকশন দেয় জুডিশিয়াল রিভিউর মাধ্যমে, যারা প্রপার্টিড ক্লাস, যারা কিনা সংখ্যায় কম, এটা মাইনরিটি 1% যেটাকে বলে, আমেরিকায় এটা তো হলোই 1% ভার্সেস 99%। এরাও কিন্তু ওই জুডিশিয়াল রিভিউর বলে রাইট টু প্রপার্টির সাথে যদি রিলেট করেন, তাহলে তারা কিন্তু পার পেয়ে যাচ্ছে এবং তাদের রাইটটাকে করা হচ্ছে। এবং এটাকে হয়তো আমরা বলবো যে এটা হচ্ছে ডিক্টেটরশিপ অফ দ্য বুর্জোয়াজি, যেটা আমরা বলতে পারি, বা লিবারেল বুর্জোয়া ক্লাসের এক ধরনের ডিক্টেটরশিপ এটার মাধ্যমে প্রতিষ্ঠিত হচ্ছে কিনা। অন্যদিক দিয়ে আমরা বলতে, এটা একটা ক্রিটিক। আর অন্যদিকে আর যাচ্ছি না, আজকে যাওয়া ঠিক হবে না, সময় আমাদের পার হয়ে গেছে। তো এইটাকে আপনি কিভাবে দেখবেন? আপনি কি আমারটাকে কিভাবে, এই ক্রিটিকটাকে কিভাবে দেখছেন? আপনার কোনো ক্রিটিসিজম আছে কিনা আদৌ? জি, বেসিক স্ট্রাকচার নিয়ে তো আমার ক্রিটিসিজমের উপরে আমি একটা পেপারও লিখি, যদিও ওইটার মধ্যে আমি আপনি বলবেন যে কিছুটা কেলসনকে যে কারণে সমালোচনা করেছিলাম, কিছুটা ওই কাজ আমি নিজেই করেছি, যে টেকনিক্যাল বিষয়ের উপরে খুব বেশি এমফেসাইজ করেছি। আমি বলছি যে বেসিক স্ট্রাকচার নিয়ে, যেটা কোর্টের জাজরা বলছেন, বিচারকরা বলছেন যে বেসিক স্ট্রাকচার আছে সংবিধানের, বলছে এটা অবভিয়াস যে বেসিক স্ট্রাকচার আছে, কিন্তু তারা আবার একমত হতে পারছেন না যে বেসিক স্ট্রাকচার কোনগুলা। তো যখন আমি আর আপনি কোনো কিছু নিয়ে একমত হতে পারবো না, যখন আরো 4-5 জন মিলেও আমরা একমত হতে পারবো না, এবং হচ্ছে সবার ভিন্ন ভিন্ন মত, ইউনিক মত, তখন তো আমরা আর ক্লেম করতে পারবো না যেটা অবভিয়াস। তো এই ধরনের এই লাইনের একটা সমালোচনা, এটা কিছু পরিমাণে ভ্যালিড, কিন্তু আমি যেটা দেখি যে এটা কি অ্যাভয়েড করার সুযোগ আছে, যেটা আমি আপনার লেখা পড়ে আপনাকে মানে ক্রিটিক করেছিলাম। ক্রিটিক মানে মাননীয় দর্শক মন্ডলী, ক্রিটিক মানে কারো মানে মানে বকাবাজি করা না, ক্রিটিক মানে এটার নানা দিক নিয়ে আলোচনা করা। এবং আমরা ক্রিটিক নিয়ে একটা পত্রিকাও বের করতে চাই, বাংলা ভাষায় আন্তর্জাতিক মানে জার্নাল বের করবো ইনশাল্লাহ। যাই হোক, তো আপনার ক্রিটিকটা এরকম করে যে ভাষায় যেহেতু আইন মানে সংবিধান রচিত হবে, এটার ইন্টারপ্রিটেশনের প্রয়োজন হবেই, এবং সেখানে একটা গোষ্ঠীর হাতেই সেই ক্ষমতাটা থাকা উচিত। এবং আমি মনে করি সেটা জুডিশিয়ারি হাতে থাকা উচিত, বাট জুডিশিয়ারি সেটা ইলেক্টেড বডি হতে পারে কিনা সেটা নিয়ে আমাদের ভাবার আছে। কারণ যেহেতু জনগণের সকল ক্ষমতার উৎস, কিন্তু জনগণ তো সবসময় সেই তার ক্ষমতাটা এক্সারসাইজ করতে পারবে না, তাই না? তাকে ডেলিগেট, তার ক্ষমতাটা
ডেলিগেট করতে হবে কারো কাছে, সেটা হতে পারে তার ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, নট ইন দ্য পার্লামেন্ট বাট ইন দ্য জুডিশিয়ারি। সেটা কিভাবে সম্ভব, আদৌ সম্ভব কিনা সেটা নিয়ে হয়তো ভবিষ্যতে ভাবা যাবে। তো এই তো এই ব্যাপারটা আমি 4 বছর আগে একজনের সাথে আলাপ কালীন আমি বলেছিলাম, এটা নিয়ে আমিও কাজ তেমন করিনি। আপনারা চাইলে এটা নিয়ে ক্রিটিক করতে পারেন যে এটা কিভাবে সম্ভব। তবে একটা পর্যায়ে এক সময় ছিল ইতিহাসে হয়তো যে এটা এমনকি ম্যাজিস্ট্রেটও ইলেক্টেড হতেন। তো আমরা চাইলে কয়েকজন বিচারককে মানে আমরা ইলেক্ট করতে পারি, এর মাধ্যমে এক ধরনের ধরেন লজিক্যাল মানে যে যে গ্যাপটা সেটা কমানো যায়, কিন্তু আদৌ সেটা কতখানি আবার ভায়াবল হবে সেটা নিয়ে প্রশ্ন। কারণ যে কোনো ধরনের রিপ্রেজেন্টেশনের মধ্যে আমি শুভঙ্করের ফাঁকি দেখি। কারণ রিপ্রেজেন্টেশন মানে সরাসরি আমার কথা আমার মতো করেই বলবে কিনা সেটা নিয়ে তো তর্ক তোলাই যায়। তো যেটা ভাই জি সরি বলছিলাম না না আমার কথা শেষ, আমি বরং বেশি কথা বলে ফেলেছি। না না আমি যেটা বলবো যে আপনার সাথে যেখানে আমার একটু দ্বিমত হচ্ছে, আমারও কথা এটাই যে সংবিধান ভাষার মাধ্যমেই কথা বলে। তো সংবিধানের হচ্ছে এজেন্সি যে একদমই নাই এই জিনিস আবার মেনে নেওয়া আমার কাছে কিছুটা কষ্টকর মনে হয়। আমার কাছে মনে হয় যে আমি যদি মনে করেন একটা উইল করে দেই, উইল করে যদি আমি মারা যাই, আমার উইলের ইন্টারপ্রিটেশনের দায়িত্বটা তো আসলে কোর্টের উপরেই পড়লো। এখন কি কোর্ট দাবি করবে সে আমার উইলের গার্ডিয়ান? আর গার্ডিয়ানশিপের কিন্তু কনসিকুয়েন্সেসও আছে। আপনি যখন বলেন গার্ডিয়ান, আমাদের কোর্টটা দেখবেন এখানে প্রায়শই গার্ডিয়ানশিপের দোহাই তখনই দেয় যখন তার নিজের ক্ষমতাটা ব্যবহার করতে হবে। তো যেরকম আপনি হচ্ছে কন্টেম্পটের মামলার মধ্যে দেখবেন প্রায়শই গার্ডিয়ানশিপের কথা বলা হয়। সো গার্ডিয়ানশিপ বা এই যে প্যাটার্নালিস্টিক ল্যাঙ্গুয়েজের যে ব্যবহার, এইটা কতটা যৌক্তিক? আপনার আমার কাছে যেটা প্রশ্ন, আপনাদের জন্য যেটা প্রশ্ন থাকবে, স্পেশালি জহির ভাইয়ের জন্য যেটা প্রশ্ন থাকবে, যে যদি স্মিথ গার্ডিয়ানশিপের কথাটা না বলতো তাহলে কেলসান জুডিশিয়াল রিভিউর মধ্যে কি গার্ডিয়ানশিপের কথাটা ইনসার্ট করতো? গার্ডিয়ানশিপ কথাটা কি প্রথমে কেলসান তো বলেন নাই, বললেন স্মিথ। স্মিথের সাথে যদি ডিবেটটা না করতে হতো তাহলে জুডিশিয়াল রিভিউর সাথে যে গার্ডিয়ানশিপের সম্পর্কটা জুরিসপ্রুডেন্সের মধ্যে এটাই মজা যে ক্রিটিক মানে প্রতিপক্ষের সমস্ত কিছুকে খারিজ করে দিতে হবে তা না, কিছু বরং নিজের পক্ষেও কাজে লাগানো যায়। কেলসিয়াম সম্ভবত তার উজ্জ্বল দৃষ্টান্ত। সো এটা আর কি। ওই প্রশ্নটাও থেকে যায়। পয়েন্টটা বুঝতে পারলাম না যে কোন জায়গাটাতে আপনি আমার মতটাকে সমালোচনা করলেন। তাহলে আমার মনে হয় যে ইন্টারপ্রিটেশনের প্রয়োজন আছে, কিন্তু ইন্টারপ্রিটার হওয়ার জন্য গার্ডিয়ান হওয়ার প্রয়োজন নেই। কনস্টিটিউশনকে রক্ষা করার শব্দটা বাদ দিলাম, তাহলে কে ডিটারমিন করবে যে মানে যাকে বলে আমরা যদি বলি একটা নির্দিষ্ট সময়ের জন্য এই বিষয়ে আইনটা কি, কোনো ইনডিটারমিনেসি তো থাকা উচিত না, যদিও ভাষায় মানে ইনডিটারমিনেসি থাকে, সেটা নির্ধারণ করবে কি? এটা তো জুডিশিয়াল রিভিউ এর কনটেক্সটে যদি বলি, জুডিশিয়াল রিভিউ থাকবে, জুডিশিয়াল রিভিউ থাকার জন্য গার্ডিয়ানশিপ আনার দরকার হচ্ছে না। ইন্টারপ্রিটেশন করবে কোর্ট, করবে কোর্টের ইন্টারপ্রিটেশন অবশ্যই যদি আপনি বলেও রাখেন, সংবিধানে মনে করেন আপনি বলে রাখলেন যে কোর্টের ইন্টারপ্রিটেশন ফাইনাল, এবং কোর্টের ইন্টারপ্রিটেশন যদি কমপ্লিটলি অ্যাবসার্ড হয়, কখনো বলছি না অ্যাবসার্ড হয়েছে কখনো, কিন্তু যদি হয় তাহলে সেটা যে একটা পলিটিক্যাল আনরেস্ট ক্রিয়েট করবে এটা নিয়ে তো তেমন কোনো ডাউট নেই। তাহলে কি ফাইনাল ইন্টারপ্রিটার আমার মানে ফাইনাল ইন্টারপ্রিটার কি তাহলে আমার কোর্টকেই বানানো লাগছে? কনস্টিটিউশনের প্রোটেক্টর কি আমার বলা উচিত হচ্ছে যে শুধু কোর্টই প্রোটেক্টর? পার্লামেন্ট কি কনস্টিটিউশন প্রোটেক্ট করছে না? গভর্নমেন্ট কি করছে না? আমরা কি কনস্টিটিউশন প্রোটেক্ট করছি না? প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে যারা আপনার মতোই কথা বলেছিলেন আমাদের একজন গুরুত্বপূর্ণ ক্ষমতাবান ব্যক্তিত্ব, তো তিনি বলছিলেন যে একটা আইন তৈরি হয় অনেকগুলো প্রক্রিয়ার মধ্য দিয়ে। হ্যাঁ, তো সেটা কি সংবিধান সম্মত হচ্ছে কিনা সেটা কি তারা বুঝতেছেন না। একটা তো পার্লামেন্ট, যে পার্লামেন্ট ধরেন ভূমি নিয়ে আইন হবে, ভূমি মন্ত্রণালয় মানে ড্রাফটটা করে, তারপরে সেটাকে ভেটিং এর জন্য পাঠানো হচ্ছে, তো তারপরে সেটা আবার সংসদে যাচ্ছে, ফার্স্ট রিডিং, সেকেন্ড রিডিং, থার্ড রিডিং, এবং এর মাঝখানে আবার হচ্ছে যে স্ট্যান্ডিং কমিটিতে পাঠানো হচ্ছে। যদিও এই প্রক্রিয়াগুলো সবগুলোই যথাযথভাবে হয় কিনা সেটা নিয়ে প্রশ্ন হতে পারে, বাট এতগুলো প্রক্রিয়ার মধ্যে দিয়ে যে আইনটা হচ্ছে সেই আইনটা যে সংবিধান সম্মত হবে না
কথায় বলে দিল মানে জুডিশিয়ারি মানে সুপ্রিম কোর্ট, সেটা নিয়ে কিন্তু আমাদের এখানে মানে রাজনৈতিক পরিমণ্ডলে ডিবেট আছে। সুতরাং এখনো স্মিথ এবং কেলসনের ডিবেটটা আমাদের এখানে প্রাসঙ্গিক, সেই অর্থে যে এই কথাগুলো ষোড়শ সংশোধনীর সময় উঠেছিল। তো যাই হোক, তো এই ষোড়শ সংশোধনী মামলাটা নিয়েও যদি কিছুটা আলোচনা করেন যে এই ডিবেটটাকে কিভাবে এই মামলাতে প্রতিফলিত হয়েছে কিভাবে। হ্যাঁ, সর্বশেষ জি, আনোয়ার হোসেন চৌধুরী মামলার মধ্যে আমরা বেসিক স্ট্রাকচার অ্যাডপ্ট করলাম নিজেদের। বেসিক স্ট্রাকচার এরপর হচ্ছে আরো কিছু সিগনিফিকেন্ট মামলার মধ্যে আসলো আমাদের যদি ট্রেন্ড দেখেন, বেসিক স্ট্রাকচারের কথা হচ্ছে কোর্টের ক্ষমতা যখন মনে হয় যে কমিয়ে ফেলা হচ্ছে বা কোর্টের ইন্ডিপেন্ডেন্সের মধ্যে ইন্টারফেয়ার করা হচ্ছে, বেসিক স্ট্রাকচারের দোহাই উঠে আসে। যেটা আপনি দেখলেন জন মার্শাল করলো কি, কোর্টের ক্ষমতা কমালো জুডিশিয়াল রিভিউর মাধ্যমে। এখন এটা বেসিক স্ট্রাকচার যে তার অফস্প্রিং বলতে পারি আমরা জুডিশিয়াল রিভিউ, সেটা হচ্ছে আপনার এখন কোর্টের ইন্ডিপেন্ডেন্স রক্ষার জন্য বারবার এটার দোহাই দেওয়া হয়। তো আসাদুজ্জামান মামলার মধ্যে বা ষোড়শ সংশোধনী মামলা যেটা হয়, যে ষোড়শ সংশোধনীতে আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের বিচারক একজনকে ইমপিচ করার প্রভিশন ঢুকানো হয়, যে কিভাবে ইমপিচ করবে, পার্লামেন্টে ভোটের মাধ্যমে ইমপিচ করা হবে। তো এটা যখন চ্যালেঞ্জ করে রায় দেওয়া হয়, এটা আমাদের জন্য খুবই কনস্টিটিউশনালি ইম্পর্টেন্ট একটা মোমেন্ট ছিল, যে আমাদের সুপ্রিম কোর্ট এটাকে আনকনস্টিটিউশনাল ঘোষণা করে। মজার জিনিস হচ্ছে যেটার মধ্যে এখান থেকে টেক অ্যাওয়ে, যেটা সবচেয়ে বড় লিগাল টেক অ্যাওয়ে, সেটা হচ্ছে এর আগে আর্টিকেল 7B এর মাধ্যমে বেসিক স্ট্রাকচার আমাদের পার্লামেন্ট হচ্ছে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে বেসিক স্ট্রাকচার আমাদের কনস্টিটিউশনের ভিতরে নিয়ে আসে, টেক্সটের ভিতর নিয়ে আসে, ইনকর্পোরেট করে, একদম শাব্দিক অর্থে বডির অংশ করে ফেলে। হ্যাঁ, ইনকর্পোরেট করার পর এরপর হচ্ছে যখন আসাদুজ্জামান মামলাটা হয়, আসাদুজ্জামান মামলার মধ্যে কোর্ট ইন্টারপ্রিটেশন দেয়। তো এতদিন যেটা ছিল যে আনোয়ার হোসেন চৌধুরীর কারণে কোর্ট ডিসাইড করছে বেসিক স্ট্রাকচার কি, পার্লামেন্ট চেষ্টা করলো কি যে বেসিক স্ট্রাকচার সংবিধানের ভিতর দিয়ে দিলাম, এখন আর কোর্টে তো দরকার নাই বলে দেওয়া বেসিক স্ট্রাকচার কি। কোর্ট বললো কি যে যেই কয়টা উল্লেখ করা হয়েছে বেসিক স্ট্রাকচার 7B তে, তার সাথে যে বলে দেওয়া হচ্ছে এবং বেসিক স্ট্রাকচার ধ্বংস করতে পারবে না, বেসিক স্ট্রাকচার পরিবর্তন করতে পারবে না, এই কথাটাকে ওনারা এভাবে ইন্টারপ্রেট করলো যে আনোয়ার হোসেনের রেশিওটা রয়ে গেছে, সাথে অ্যাড হলো কনস্টিটিউশনের নতুন যেটা বলা হচ্ছে। সো আপনার রিদওয়ানুল হক স্যার খুবই সুন্দর আর্গুমেন্ট দিয়েছেন এই লাইনে, ওনার একটা বুক চ্যাপ্টারের মধ্যে পড়ে দেখতে পারেন। তো ওইটা হচ্ছে লিগাল টেক অ্যাওয়ে। এটা পলিটিক্যাল সিগনিফিকেন্স যেটা, সেটা হচ্ছে দেখেন, আমি বলে রাখি, তার মানে এখনো সুযোগ আছে যে পুরো সংবিধানটাকে বেসিক স্ট্রাকচার মানে করে ফেলা যেতে পারে, কারণ কিছুটা তো 7B তে আছে, বাকিটা আমরা আদালতের মাধ্যমে করে ফেলতে পারি ইনশাআল্লাহ। ফ্রম এটাই তাদেরও তো ক্লেইমও জাস্টিসদের এরকমই, অনারেবল জাস্টিসদের, যে ফ্রম টাইম টু টাইম ডিসাইড করতে হবে আর কি বেসিক স্ট্রাকচার কি। তো তারা যদি মনে করে টাইম টু টাইম যে বাকি যে বিধানগুলো আছে সেগুলো বেসিক স্ট্রাকচারের মধ্যে পড়বে, তাহলে আমরা পুরো সংবিধানটাকে বেসিক স্ট্রাকচার বলতে পারি, এর বাইরে কোনো কথাই নেই। শিডিউলে নতুন নতুন জিনিস অ্যাড করা ছাড়া আর কিছু হবে না তখন। তো এটার মজার সিগনিফিকেন্স যেটা হচ্ছে একটু কন্ট্রোভার্সিয়াল টপিক আমাদের জন্য, আপনি আটকায় দিবেন আমাদের যদি আমি বেশি কন্ট্রোভার্সিয়াল কথা বলতে শুরু করি, কিন্তু যেটা হয় যে তো আপনার প্রতিষ্ঠানের না, এই ডিসক্লেমার আমি দিতে পারি, তাছাড়া আমি আটকাই আপনার। হ্যাঁ, তো ওই সময় হচ্ছে যিনি চিফ জাস্টিস ছিলেন, যিনি হচ্ছে মেজরিটি ওপিনিয়নটা লেখেন, জাস্টিস সিনহাকে যেই পার্টি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন চিফ জাস্টিস হিসাবে, ওই পার্টির পাশ করা সাংবিধানিক অ্যামেন্ডমেন্টটাকেই কিন্তু, সাংবিধানিক সংশোধনীটাকেই কিন্তু জাস্টিস সিনহা বাতিল করে দিলেন। এবং বাতিল যে করলেন, ওখানেও আপনার জুডিশিয়াল রিভিউকে আরো এমফাসাইজ করে বললেন, এবং হচ্ছে কেন কোর্টের হলো এই লেজিটিমেসি থাকে যে তারা একটা ডেমোক্রেটিক ডিসিশনকে পরিবর্তন করতে পারে, সেটা নিয়েও উনি অনেক কথা বলেন। সো এখানে হচ্ছে আপনার ওনার যে মানে অনেকেই এইভাবে বলতে পারেন বিষয়টা, যে ওনার দুইটা ইন্টারেস্ট থাকতে পারে, এক হচ্ছে তার পার্টি ইন্টারেস্ট, আর একটা হচ্ছে তার জুডিশিয়ারির ইন্টারেস্ট। তো উনি এখানে আর কি ডিরেক্টলি পার্টির এগেনস্টে যে জুডিশিয়ারি ইন্টারেস্ট
রক্ষা করার একটা চেষ্টা করেছেন বলে অনেকে দেখেন। তো তাদের কাছে আবার ষড় সংশোধনী মামলাটা খুবই সেলিব্রেটেড মামলা এবং খুব বীরত্বের প্রমাণ হিসাবে দেখেন তারা আর কি। তো এটা হচ্ছে আমাদের পলিটিক্যাল সিগনিফিকেন্স আর কি। এই ক্ষেত্রে আমি বলি যে আমাদের কোর্ট বরং জুডিশিয়াল রিভিউ বলেন বা অন্য বেসিক স্ট্রাকচারে বেশি কনসিস্টেন্ট, যেটা গত আলোচনার সর্বশেষ আলোচনার শেষের দিকে এসেছিল। বাট আমাদের পলিটিক্যাল পার্টি কিন্তু ততটা, পার্টিস গুলো কিন্তু ততটা কনসিস্টেন্ট না। তাদের পক্ষে যেটা যাবে সেটা নিয়ে সেলিব্রেট করবে, তো বা যেটা পক্ষে যাবে না সেটা নিয়ে হবে। তবে জাস্টিস সিনহা কিন্তু অতিরিক্ত তার যে এমবি, তার বাইরে যে কথাবার্তা বলে নিজেকে বিতর্কিত করেছিলেন। যাই হোক, সেটা একটা ব্যাপার যেটা তার মানে ইনস্টিটিউশনটাকেও দুর্বল করে ফেলেছে বলে আমার মনে হয় তার ভূমিকার কারণেই। তো তো সেটা বোধহয় ইয়া হয়নি। যাই হোক, তো আপনার কি আর কিছু বলার আছে? হ্যাঁ, আমার তাহলে মানে আমার হচ্ছে শেষমেশ আমার বলার কিছু নেই, আপনি হচ্ছে গার্ডিয়ান, আপনি সর্বশেষ কথা বলার অধিকার আপনার। আমার হচ্ছে যেটা মানে আমার যেগুলো প্রশ্ন রয়ে যায়, আমার কাছে মনে হয় যে ডকুমেন্টের গার্ডিয়ানশিপ এটা কি একটা আরবিট্রারি ক্লেইম নাকি? এখন পর্যন্ত অপেক্ষা আছি যে কোনো একটা কোর্ট, কোনো দেশের কোনো কোর্ট আমাকে জানাবে যে তারা নিজেদেরকে গার্ডিয়ান দাবি করার পর এটার কনসিকুয়েন্স কি, গার্ডিয়ানের রাইটস এন্ড রেসপন্সিবিলিটিস। আপনি জুডিশিয়াল রিভিউ থাকলেই, যেটা আপনার প্রথম প্রশ্ন ছিল যে জুডিশিয়াল রিভিউ থাকলেই কি গার্ডিয়ান হয় নাকি, তো আমার কাছে মনে হয় যে আমি জুডিশিয়াল রিভিউ আমি এক্সারসাইজ কি করতে পারতাম না নিজেকে গার্ডিয়ান দাবি না করে? সো এই দাবিটা কোথা থেকে আসবে এবং এই দাবিটা কেন এত বেশি একসেপ্টেড? এবং আমি যখন হচ্ছে আমার সেকেন্ড ইয়ারের কিছু স্টুডেন্টদেরকে, সেকেন্ড থার্ড ইয়ারের স্টুডেন্টের একটা ক্লাস পড়াচ্ছিলাম, পড়ানোর সময় যখন তাদেরকে প্রশ্ন করলাম যে আমাদের সংবিধানে গার্ডিয়ানকে, চিরন্তন সত্যর মতন করেই তারা উত্তর দিল যে আদালত। তো এই যে আপনার যেরকম জুডিশিয়াল রিভিউটাকে আপনি যদি বলেন যে জুডিশিয়াল রিভিউ কানেক্টেড উইথ দ্য রুল অফ ল, আমার হয়তো বা বলার, আপনাকে কথা ফিরায় দেওয়ার সুযোগ কম থাকবে। কিন্তু আপনি যদি বলেন গার্ডিয়ানশিপ ইজ অটোমেটিক মানে রেজাল্ট অফ জুডিশিয়াল রিভিউ, অটোমেটিক রেজাল্ট অফ কনস্টিটিউশনাল সুপ্রিমেসি, তাহলে এখনো সেটা কনভিন্স হওয়ার মতন এনাফ আর্গুমেন্টস আমরা পাইনি। কারণ আমাদের যদি সংবিধানকে আমরা লিভিং অর্গানিজম হিসেবে বিশ্বাস করি, তাহলে কেন তার গার্ডিয়ান প্রয়োজন হচ্ছে? আমাদের সংবিধান কি আপনি যদি মাইনরের গার্ডিয়ান হন, আপনি মাইনরের পক্ষ থেকে ডিসিশন নিতে পারছেন, তাহলে কি আমি নিজেকে সংবিধানের গার্ডিয়ান ক্লেম করার পর আমি ক্লেম করছি যে আমি সংবিধানের পক্ষ থেকে ডিসিশন নিচ্ছি? তাহলে তো আমি কনস্টিটিউশনাল সুপ্রিমেসির মধ্যে জুডিশিয়াল সুপ্রিমেসি এনে ফেলতে পারি। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে এই যে হোয়াট ইজ এনলাইটেনমেন্ট নামে কান্টের একটা ইয়ে আছে, লেখা আছে, বিখ্যাত লেখা। ওখানে বলেছেন যে কার গার্ড ইয়া লাগে, মানে কে মানে আলোকিত, যার কোনো গার্ডিয়ানের দরকার হয় না। হ্যাঁ, যার যে কিনা অন্যের ইয়াতে টিউটেলেজ বোধহয় কথা বলে, যে 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 গার্ডিয়ানের অধীনে থাকে, ওয়ার্ড বলি আমরা, আইনেও আছে আমাদের একটা আইন। তো হ্যাঁ, টিউটেলেজই বোধহয় নাকি পিপলেজ, সরি পিপলেজ, হ্যাঁ পিপলেজ তো লয়ের ক্ষেত্রে প্রযোজ্য হয়। যাই হোক, তো যার গার্ডিয়ান লাগে, যে পিপলেজ, সে ইনলাইটেন্ড না, যে নিজের বিবেক বুদ্ধি দিয়ে চলতে পারে সেই হচ্ছে এনলাইটেন্ড। সো যার প্রশ্ন করার সাহস আছে, তো সেই হচ্ছে এনলাইটেন্ড, আলোকিত। সো সেই তো যুক্তি যদি ব্যবহার করি, তাহলে আসলে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে জনগণ যতক্ষণ পর্যন্ত ঘুমিয়ে থাকবে, চুপচাপ থাকবে, তখন রিপ্রেজেন্টেশনের নামে পলিটিক্যাল পার্টিস আর গার্ডিয়ানশিপের নামে যাকে বলে জুডিশিয়ারি আর মেরিটোক্রেসির নামে আমলাতন্ত্র সমস্ত কিছু ভাগ বাটোয়ারা করে খাবে। যাই হোক, এটা হচ্ছে বাস্তবতা সম্ভবত। তো এর মধ্যে আমরা যদি বলি না, তারপরেও আমরা, এটা তো র্যাডিক্যাল একটা প্রপোজিশন হয়ে গেল, কিন্তু র্যাডিক্যাল এটা বাস্তবায়নের মতো পরিবেশিত তো নেই। তাহলে আমরা একটা আরেকটু মানে সফট মানে আমরা প্রোগ্রাম নিতে পারি, সেটা হচ্ছে যে লিবারেল ডেমোক্রেসি আমাদের প্রতিষ্ঠা করা দরকার আপাতত, এবং সেক্ষেত্রে কোর্ট থাকবে বটে, কোর্টে জুডিশিয়াল রিভিউ থাকবে বটে, কিন্তু সেটা তারা ওই যে পলিটিক্যাল ডক্ট্রিন অফ পলিটিক্যাল কোয়েশ্চেন ব্যবহার করবে। এবং যেটা আমেরিকায় হয়েছে, এই প্রশ্নটা আপনাকে করতাম বাট আমাদের সময়ের অভাবে এটা হলো না, যে আমেরিকায় কিন্তু অ্যামেন্ডমেন্টের মানে কনস্টিটিউশনালিটি চ্যালেঞ্জ হয়েছে 2বার এখন পর্যন্ত, সম্ভবত আরো বেশি হতে পারে, কিন্তু কোর্ট একদম আউটরাইট বলেছে আমরা এইসব বিষয়ে নাক গলাবো না। তো কিন্তু বাংলাদেশের মতো দেশগুলোতে
দক্ষিণ এশিয়ায় কেন এই ধারণাটা জনপ্রিয় হলো? সম্ভবত যে এখানে লিবারেল ডেমোক্রেসি অন্য কারণে ফেল করছিল, সেটাকে ঠ্যাস দিয়ে রাখার একটা চেষ্টা, বেসিক স্ট্রাকচার। এর বাইরে আমার আমার অন্য কোনো যৌক্তিক কারণ খুঁজে পাচ্ছি না যে ওই দেশগুলোতে লাগে না, এই দেশ আমাদের লাগছে কেন। তো আপনি সর্বশেষ বলুন, ইউ আর দ্য গাইডিয়ান অফ দিস সেশন, সো আপনি এই বিষয়ে কি মনে করেন? আমাদের দর্শকদের প্রশ্ন দেখছি না, তারা এতই বিমোহিত যে প্রশ্ন করতে ভুলে গেছে। তো এই তো তো আপনার এই বক্তব্যের মাধ্যমে শেষ হবে আর কি। হ্যাঁ, তারপর আমি ধন্যবাদ জ্ঞাপন করবো। হ্যাঁ জি জি, আমার কাছে যেটা মনে হয় যে মানে এটা তো বলা খুব মুশকিল যে কেন হলো না, কিন্তু মানে আমার কাছে যেটা মনে হয় কমপ্লিটলি সাবজেক্টিভ ওপিনিয়ন, সেটা হচ্ছে যে আমাদের পাবলিকের পাবলিক রিপ্রেজেন্টেটিভসদের উপরে কনফিডেন্সের একটা অভাব। আমাদের এই অঞ্চলগুলা এখনো ডেমোক্রেসি নিয়ে অনেক স্ট্রাগল করছে, সেটার একটা সমস্যা। কিছুটা কলোনিয়াল মেন্টালিটিও থাকতে পারে, যেরকম আমাদের দেয়ার লর্ডশিপসদের উপরে যে বিশাল এক আস্থা, যে তারা আমাদের থেকে আমাদের সব পলিটিক্যাল অ্যাক্টরসদের থেকে। লর্ডশিপস ইটসেলফ শব্দটি প্রমাণ করে যে আমরা কলোনাইজ আমাদের মন মানসিকতা। ওই জন্যই বললাম আর কি। তো ওইটার ওনাদের প্রতি আস্থা, এবং যেটা হচ্ছে ফ্রান্সের কথাটা আমরা বলতে পারিনি। তো ফ্রান্সের যে চিন্তাটা প্রথমে ছিল যে ওই আপনার ফ্রান্সের যে চিন্তাটা ছিল যে এগুলা পাবলিকের, প্রথম দিকে যেটা চিন্তা ছিল তাদের, যে এটা পাবলিকের কনসার্ন বেশি একটা না, পাবলিক নিয়ে বেশি মাথা ঘামায় না, মাথা এটা মূলত ঘামায় হচ্ছে পলিটিক্যাল অ্যাক্টরসরা। তারা একটা বিহাইন্ড দ্য ডোর একটা চেম্বার ডিসকাশনের মতন করে আগে এগুলা কাজ করতো। সো পরবর্তীতে তাদের এখন অবশ্য কনস্টিটিউশনাল কোর্ট আছে, যদি ডিফারেন্ট কনস্টিটিউশনাল কাউন্সিল আছে, যেটা অনেক ডিফারেন্ট একটা বডি। আমরা আজকে আর আলোচনা করতে পারলাম না যদি আনফরচুনেটলি এটা নিয়ে, কিন্তু ওইটাও সত্য হতে পারে যে হয়তোবা এই অঞ্চলের মানুষ মাথা ঘামাচ্ছে না এই পলিটিক্যাল পাওয়ার স্ট্রাগলটাকে নিয়ে, যে কোন ইনস্টিটিউশনের ক্ষমতা বেশি। তারা হচ্ছে মনে করছে যে সবাই রুলার, 3 অর্গান মিলে একসাথে রুলার। তো ধন্যবাদ আপনাকে, দীর্ঘ সময় আলোচনা হলো, মাঝখানে ডিসরাপশনের জন্য দুঃখিত। দর্শকবৃন্দ আপনাদেরকে ধন্যবাদ, এতক্ষণ দেখলেন, এবং যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন, কারণ এখানে আজকে গার্ডিয়ান ছিলেন আমাদের নাফিস আহমেদ, তিনি আলোচনা করেছেন বেশ ভালো। এবং এই তো আপনাদের ভবিষ্যৎ কোনো হ্যাঁ হ্যাঁ প্রশ্ন অবশেষে আমাদের যে একটা অপূর্ণতা ছিল সেটা পূর্ণ করলেন একজন দর্শক, এবং আমাদের তো সেই জন্য তাকে ধন্যবাদ। তার প্রশ্নটা এখানে শো করি। আমাদের গত পর্বের বক্তা ডক্টর এমডি রিজওয়ানুল ইসলাম প্রশ্ন করেছেন, ইজ দেয়ার এনি ডিস্টিংক্ট সাউথ এশিয়ান ট্রেন্ড অফ জুডিশিয়াল রিভিউ? ধন্যবাদ স্যার। যেটা আমি দেখি আর কি, সেটা হচ্ছে যে আমাদের এই যে বেসিক স্ট্রাকচারের কনসেপ্টটা, এটাই কিন্তু এই অঞ্চলের সৃষ্টি হওয়া একটা কনসেপ্ট। পরবর্তীতে ল্যাটিন আমেরিকা এটা ধার করে নিয়ে যাওয়া হয়েছে, ওখানে সেন্ট্রাল আমেরিকাও এটা বেশ পপুলার একটা কনসেপ্ট হয়ে দাঁড়িয়েছে, কিন্তু ইনিশিয়াল থটটা আমাদের এখানে। তো আমাদের মনে হয় যে এই জুডিশিয়াল রিভিউ, যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের যে জুডিশিয়াল রিভিউ ট্রেন্ডটা, আমার মনে হয় দিস ইজ আ ভেরি ইউনিক ফিচার অফ দিস রিজিয়ন। সো আর হচ্ছে যেটা ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি নিয়ে যে পরিমাণ মামলা আমাদের, আমার মনে হয় এটাও একটা, হয়তোবা আমার পড়াশোনার গ্যাপ থাকতে পারে ওই অঞ্চল নিয়ে, হয়তোবা বেশি পড়িনি অন্য অঞ্চল নিয়ে। তো এই অঞ্চলে যে পরিমাণ জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্সের মামলা দেখা যায়, আমার মনে হয় এটাও একটা বেশ ইউনিক ফিচার আমাদের এই অঞ্চলে। সরি স্যার যদি আপনার প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে থাকি। আপনি ধন্যবাদ, আপনাকে প্রশ্নকর্তাকে ধন্যবাদ। অবশেষে আমাদের একটা পূর্ণতা দূর হলো। তো আমরা আশা করব এই বিষয় নিয়ে আরো চিন্তা হবে। আমরা কোনো যাকে বলে আমি নিজেকে গার্ডিয়ান দাবি করি না, অথরিটেটিভ ইন্টারপ্রিটেশন দেয়ার আমার এখতিয়ার নেই। তো যেটা আজকের বক্তার হয়তো থাকতে পারে, যেহেতু তিনি আমি যা বলেছি বিশেষ করে যে সেটা সম্পূর্ণটাই আমার
কথা, আমার ইনস্টিটিউশনেরও কথা না, ইনস্টিটিউশন আমার কথা উপরে চলবে না। একটা যেটা যেটা তবে আমরা মতামতগুলো প্রেজেন্ট করলাম, আলটিমেটলি তো যেটা আমরা জনগণকে কতটা কনভিন্স করতে পারবো সেটার উপরে, জনগণ যা গ্রহণ করবে, দর্শকরা যেটা গ্রহণ করবে সেটাই আলটিমেটলি টিকবে। সেক্ষেত্রে আমারটা যদি না টেকে আমাকে নতুন করে ভাবতে হবে। সুতরাং এই মেন্টালিটিটাই আমরা ধারণ করতে চাই, প্রচার করতে চাই। আলটিমেটলি আমারটা জয়ী হইতেই হবে, নট নেসেসারি, বাট আমি আমার কথাটা বলার একটা স্পেস আমরা যদি পাই সেটাই হবে আমাদের এগিয়ে যাওয়ার একটা মানে উপায়। তো এটা বলে বক্তাকে ধন্যবাদ জানিয়ে, দর্শকদেরকে ধন্যবাদ জানিয়ে এবং আগামী পর্বটা গুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি এখানে। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।